Okay, so you all know that this is our first free class of this free course. And in this class, basically, first of all, I'm going to talk about how can we start our spoken English learning journey. কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার এই জার্নিটা শুরু করতে পারি। ফার্স্ট ক্লাসে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। We have to do some plan, that is from where will you start our journey and what will we study firstly. How can we improve gradually and day by day? So এখানে অনেকগুলো বিষয় আছে। I'll talk about 7 points in front of you. I'm telling you again that I'll talk about 7 points in front of you. আমি আপনাদের সামনে 7টি পয়েন্ট নিয়ে কথা বলবো, আলোচনা করব, এবং এই 7টি পয়েন্টের প্র্যাকটিক্যাল ব্যবহার আমি দেখিয়ে দিব। আপনার যদি এই 7টি বিষয় সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা থাকে, আপনি ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন খুব কম সময়ের ভিতরে, ইনশাল্লাহ। কেউ আপনাকে আর আটকাতে পারবে না। এর কিছু ফাংশন আছে, আপনারা যদি একটু নোট ডাউন করেন, ইট উইল বি বেটার ফর ইউ. For learning English, firstly, you have to gather some basic idea about sentences. প্রথম যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আপনাকে সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। কি সম্পর্কে? সেন্টেন্স। সেন্টেন্স সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য। অর্থাৎ আপনারা অনেকেই জানেন এই সেন্টেন্স প্রধানত দুইভাবে হয়। একটা হচ্ছে অর্থ অনুসারে, আমি জাস্ট সহজে বুঝিয়ে দিচ্ছি। আরেকটা হচ্ছে গঠন অনুসারে। অর্থ অনুসারে 5 প্রকার সেন্টেন্স আছে, যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি। গঠন অনুসারে 3 প্রকার সেন্টেন্স আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এগুলোর নাম আপনারা শুনছেন বা দেখছেন, বাট এদের প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমাদের জানতে হবে। এই সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট থাকলে আমাদের বেনিফিটটা কি? আমরা যখন একটা প্যাসেজ ইংলিশে রিডিং করব, আমরা অনেকেই প্যাসেজ পড়ার চেষ্টা করি, বাট অ্যাকচুয়াল অর্থটা বুঝি না বা অ্যাকচুয়াল অর্থটা বের করতে পারি না। এটা আমরা করতে সক্ষম হব কি যদি আমরা সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখতে পারি। এরপর পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, তাহলে 1 নম্বর পয়েন্ট আমি বলছি, 7টি পয়েন্ট বলবো। আপনার উপরে একটা হেডলাইন দিতে পারেন যে হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারি। তাহলে আমি 1 নম্বর পয়েন্ট বলছি, সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। আমি 7টি পয়েন্ট বলবো। পয়েন্ট নাম্বার 2, আপনাকে সেন্টেন্স কম্পোনেন্টস জানতে হবে। কম্পোনেন্টস মানে হচ্ছে এলিমেন্টস, অর্থাৎ উপকরণ। একটি সেন্টেন্স বা বাক্যের ভিতরে ঠিক কি থাকে। হোয়াট ইজ সাবজেক্ট, হোয়াট ইজ ভার্ব, হোয়াট ইজ অবজেক্ট, হোয়াট ইজ কমপ্লিমেন্ট, হোয়াট ইজ অ্যাডভার্বিয়াল, হোয়াট ইজ অ্যাপোজিটিভ। অর্থাৎ একটা বাক্যের ভিতরে যে পার্ট গুলো থাকে সেগুলো সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। তাহলে কি হবে, আমরা নিজের মতো করে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবো। হ্যাঁ, একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারবো। হ্যাঁ, একটা সেন্টেন্সের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারবো। আমরা অনেকেই ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যাই, একটা সেন্টেন্সকে বড় করতে পারি না, লং করতে পারি না, এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারি না। যদি সেন্টেন্স কম্পোনেন্টস অর্থাৎ এলিমেন্টস এই বিষয়টি সম্পর্কে আপনার কনসেপ্ট থাকে, খুব সহজে যে কোনো শর্ট সেন্টেন্সকে আপনি লং সেন্টেন্সে পরিণত করতে পারবেন। এরপর পয়েন্ট নাম্বার 3, আপনাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। Part of speech is the most important things of English grammar. If you learn part of speech, your 50% grammatical topics will be covered. From every sentence and every word has a particular name. You have to call those words from 8 types of part of speech. If you have clear concept or idea about parts of speech, you can easily translate any sentences from English to Bengali, as well as you can understand all things about that sentence. অর্থাৎ বিষয়টা কি, পার্টস অফ স্পিচ মানে স্পিচের পার্ট। স্পিচ মানে কি, এই যে আমি এখন কথা বলছি, এগুলো কি? একটা স্পিচ, আমার স্পিচ, আমার কথা। এই কথাটা যখন রিটেন ফর্মে আমি বলছি সেটাকে আমি সেন্টেন্স বা বাক্য বলছি। একটা বাক্যের ডেফিনেশন কি জানেন? একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন হচ্ছে কতগুলো শব্দ অর্থাৎ ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে, তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলে থাকি। একটা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড হচ্ছে এক একটা পার্ট, এইটাই পার্টস অফ স্পিচ। এই প্রত্যেকটি ওয়ার্ডের একটা নাম আছে। এই নামগুলো 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। আমরা সবাই জানি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পার্টস অফ স্পিচ কি। 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলোর নাম আমরা শুনছি, বাট এদের প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমরা বুঝি না। আপনি যখনই একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করবেন, প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যের অবশ্যই অবশ্যই দেখেন, আমি একটু বলি, মনে করেন আমি যদি বলি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। মনে করেন আমি যদি বলি যে হি প্লে প্লেস ফুটবল, সে ফুটবল খেলে অন দ্য ফিল্ড। হ্যাঁ, সে মাঠে
ফুটবল খেলে। এই যে বাক্যটি লিখলাম, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা তৈরি করার জন্য আমার শব্দের প্রয়োজন হয়েছে। এই যে প্রত্যেকটি শব্দ, এদের একটা নাম আছে। যেমন এই হি একটা প্রোনাউন, প্লেস শব্দটি একটি ভার্ব, ফুটবল একটি নাউন, অন একটি প্রেপোজিশন, দা একটা অ্যাজেক্টিভ। এ অ্যান্ড দি কে আমরা অনেকে আর্টিকেল বলি, বাট 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর আর্টিকেল বলে কিছু নেই। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এ অ্যান্ড দি মূলত অ্যাজেক্টিভ হয়। ফিল্ড অ্যাজ আ ওয়ার্ড, এটা একটা নাউন। তো এই যে প্রত্যেকটা ওয়ার্ডের নাম বললাম, এই নাম বলাটা, নাম আইডেন্টিফাই করাটা আপনাকে শিখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা যদি কেউ জানে, অনেকে বলে না যে আমি ইংলিশ গ্রামার ভালো জানি না, আমার গ্রামার শেখা প্রয়োজন। স্পোকেন ইংলিশ বা ইংলিশে কথা বলার জন্য গ্রামার অতটা প্রয়োজন হয় না। তারপরেও কনফিডেন্টের সাথে কথা বলার জন্য বেসিক যে গ্রামারটা, সেটা জানার দরকার হয়। তো গ্রামার যদি আপনি শিখতে চান, গ্রামার কি জানেন? এই পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ সম্পর্কে যার কনসেপ্ট থাকে, সে হোল গ্রামারটা বুঝতে পারে, এর বাইরে আর কোনো কিছুই না। কেন এই পার্টস অফ স্পিচ এতটা গুরুত্বপূর্ণ? দেখেন, আহ, এই পার্টস অফ স্পিচ কখনো মুখস্থ করা যায় না, এটা অবস্থান ভেদে পরিবর্তন হয়। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। মানে পরিবর্তনের কারণে সেন্টেন্সের ফাংশনারই চেঞ্জ হয়ে যায়, অর্থের চেঞ্জ হয়ে যায়। কেমন? মনে করেন, আহ, একটা ওয়ার্ড, এই যে ওয়াক, ওয়াক মানে কি? হাঁটা। আমি যদি বলি এটা কোন পার্টস অফ স্পিচ, আপনি একবারেই বলবেন যে এটা একটা ভার্ব। আমি যদি বলি TAL কে, টক, টক মানে কি? কথা বলা। এটা কোন পার্টস অফ স্পিচ? এটা ভার্ব। ফর এক্সাম্পল, আমি একটা বাক্য লিখলাম যে আই আই টক টু হিম। এর বাংলা অর্থ হচ্ছে আমি তার সাথে কথা বলি। আই টক টু হিম। এই টক শব্দটা ভার্ব, সাবজেক্টের পরে আছে। কিন্তু আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, আই হ্যাভ আ টক উইথ হিম, এর বাংলা অর্থ কি জানেন? আমার তার সাথে একটা কথা আছে। এই বাক্যে হ্যাভটা মূলত মেইন ভার্ব, সাবজেক্টের পরে আছে। আর ওই যে টক, ওটা দেখেন এ এর পরে বসছে, এই এর পরে বসছে, এটা একটা নাউন। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা একটা নাউন, জাস্ট স্থির একটা অবস্থা প্রকাশ করছে। আমি যদি বলি যে গো, গো মানে কি? যাওয়া। আমি যদি বলি আপনাকে এটা কোন পার্টস অফ স্পিচ, আপনি বলবেন ভার্ব। না, ভার্ব তখনই হবে যখন এটা অ্যাকশন দিবে, কাজ করা বোঝাবে, সাবজেক্টের পরে বসবে। আই গো টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল। কিন্তু আমি যদি এরকম একটা বাক্য বলি, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এর বাংলা অর্থ কি জানেন? এর বাংলা অর্থ হচ্ছে এটাই পৃথিবীর নিয়ম, পৃথিবীটা এভাবেই যায়, পৃথিবী এভাবেই চলে। এখানে দিস এটা সাবজেক্ট, ইজ এটা ভার্ব। এই যে দ্য গো, এই গো শব্দটা এখানে নাউন। হ্যাঁ, এই দেখেন, আমি যদি বলি যে দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম। এই ম্যাঙ্গো শব্দটা একটা ফলের নাম, এটা একটা নাউন। কিন্তু আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এর বাংলা অর্থ হচ্ছে এটা একটা আম গাছ। আগের বাক্যে যে ম্যাঙ্গোটা নাউন ছিল, পরের বাক্যে অবস্থানের পরিবর্তন হওয়ার কারণে ওই সেম সেন্টেন্স বা বাক্যটা আমার হয়ে গেছে কি? অ্যাজেক্টিভ। তো এইভাবে এটা পরিবর্তন হয়, টিরিকে মডিফাই করছে ম্যাঙ্গোটা। এরপর সব থেকে বড় যে পরিবর্তনটা, সেটা কি জানেন? আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল নামে একটা টপিকের নাম শুনছেন, যেটা এই পার্টস অফ স্পিচের সাথে কানেক্টেড বা রিলেটেড। এটা ভাই বোন বলা যেতে পারে। যেমন মনে করেন, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে হি ইজ ওয়াকিং, ওয়াক মানে হাঁটা, এটা ভার্ব। হি ইজ ওয়াকিং অন দ্য রোড, এর বাংলা অর্থ হচ্ছে সে রাস্তায় হাঁটছে। আমি যদি বলি এই ওয়াকিংটা কোন পার্টস অফ স্পিচ, আপনি বলবেন ভার্ব। ইজটা অক্সিলারি ভার্ব, ওয়াকিংটা মেইন ভার্ব। এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সবই ঠিক আছে। কিন্তু আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এর বাংলা অর্থ হচ্ছে হাঁটা একটি ভালো ব্যায়াম। এই বাক্যে ওয়াকিং শব্দটা সাবজেক্টের স্থানে আছে, এইটাকে বলা হয় জেরান্ড। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ যদি সাবজেক্টের স্থানে থাকে, স্থির অবস্থা প্রকাশ করে, সেটা জেরান্ড। এবং অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা একটা নাউন। এখানে ভার্ব হচ্ছে মূলত ইজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, এটা কোনো কন্টিনিউয়াস না। বি ভার্বটা মেইন ভার্ব। হ্যাঁ, আবার দেখেন, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, এর বাংলা অর্থ হচ্ছে আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। সি এর পাস্ট ফর্ম স, এটা মেইন ভার্ব।
এখানে যে ওয়াকিংটা আছে এটা ওই বয়কে মডিফাই করছে। ছেলেটা কি অবস্থায় ছিল? হাঁটন্ত অবস্থায়, হাঁটতে দেখেছিলাম। এই ওয়াকিং দেখে অনেকে বলতে পারে এটা কোনো কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস হলে তো এর আগে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি এরকম কোনো কিছু থাকতো। আপনি জাস্ট এই ওয়াকিংটা দেখে কিন্তু বলতে পারবেন না যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, না পাস্ট কন্টিনিউয়াস, না ফিউচার কন্টিনিউয়াস। টেন্স আইডেন্টিফাই করা যায় না, এগুলোকে বলে নন ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এই ওয়াকিং শব্দটা একটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ বোঝার চেষ্টা করেন, একই ওয়ার্ড, একই স্পেলিং, WALKING, ওয়াকিং। এই এই ওয়াকিং শব্দটি আমি তিনটা বাক্যে লিখছি এবং তিনটি বাক্যে তিনটা পজিশনে থাকার কারণে তিনটা বাক্যের অর্থ ডিফারেন্ট হচ্ছে। ওয়াকিং এর অর্থ, হি ইজ ওয়াকিং অন দ্য রোড, সে রাস্তায় হাঁটছে। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটি ভালো ব্যায়াম। আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। এটা হচ্ছে, এই যে অর্থের চেঞ্জটা হচ্ছে, একই শব্দের ডিফারেন্ট অর্থ দিচ্ছে। যে হাঁটছে, হাঁটা, হাঁটতে, এটা কিভাবে হচ্ছে? জাস্ট ওয়ার্ডের ফাংশনের পরিবর্তনের কারণে। এই পার্টস অফ স্পিচ শিখতে হয়। পার্টস অফ স্পিচ না শিখে যারা ইংরেজি শেখে, ওই ছোট ছোট স্ট্রাকচার শেখে, এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন, আমি বলবো তারা বোকার স্বর্গে বসবাস করছে। কারণ পার্টস অফ স্পিচ ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি, একটা ফাউন্ডেশন, একটা ফান্ডামেন্টাল থিংস। এইটা সম্পর্কে যদি কারো কনসেপ্ট থাকে, সে সহজে যে কোনো সেন্টেন্স অর্গানাইজ করতে পারে, যে কোনো প্যাসেজ পড়ে তার অ্যাকচুয়াল অর্থ, অ্যাকচুয়াল মিনিং বের করতে পারে। এবং এই পার্টস অফ স্পিচটা হচ্ছে মূলত একটা সেন্টেন্স বা বাক্যের ফরমেশন, বাক্য অর্গানাইজ করার ওয়ে, স্ট্র্যাটেজি, টেকনিক। একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয়, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড বা রিলেটেড, কোন ওয়ার্ডের জন্য কোন ওয়ার্ড বসছে, কোন ওয়ার্ড অন্য কোন ওয়ার্ডকে মডিফাই করছে, এগুলো বোঝা যায় পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার মাধ্যমে। তো এই বিষয় সম্পর্কে কনসেপ্ট রাখতে হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে। সো আমি আপনাদেরকে এটা জানিয়ে রাখলাম। তাহলে আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আবারও বলছি, যে পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 3। 1 নম্বর পয়েন্ট কি ছিল? সেন্টেন্স। আমি কি বলছি? একটা হেডলাইন দিতে, হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি, কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার এই জার্নিটা শুরু করতে পারি। তাহলে পয়েন্ট নাম্বার 1 কি ছিল? সেন্টেন্স। পয়েন্ট নাম্বার 2, সেন্টেন্স কম্পোনেন্ট। পয়েন্ট নাম্বার 3, পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভার্ব। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ ইংলিশ সেন্টেন্সেস, ইংরেজি বাক্যের প্রাণ। ভার্ব ছাড়া ইংলিশে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি হয় না। এই জন্য আমাদের পয়েন্ট নাম্বার 4 হচ্ছে, ভার্ব সম্পর্কে আপনার কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। ভার্ব, আবারও বলছি, ভার্ব। যারা ইংলিশে ভোক্যাবুলারিতে দুর্বল, অনেকেই আপনারা মনে করেন না যে আমি ইংরেজিটা পারি না, আমি ভালো ভোক্যাবুলারি জানি না, ছোটবেলা থেকে ইংলিশের বেসিক ভালো ছিল না, বা ফাঁকি দিয়ে এসেছি, তেমন লেখাপড়া করিনি, বাট এখন আমার ইংলিশটা শেখা প্রয়োজন বা দরকার। আমি আপনাদেরকে সাজেস্ট করছি, ভোক্যাবুলারি বলতে ভার্ব রিলেটেড ভোক্যাবুলারি পড়বেন। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট বা ধারণা থাকে, সে তত দ্রুত ইংলিশে কথা বলতে পারে। কেন ভার্ব রিলেটেড ভোক্যাবুলারি জানতে হয় জানেন? আমি এটা নিয়ে কথা বলছি একটু পরে, আমি বলবো। জাস্ট আপনার পয়েন্টটা লিখে রাখেন যে পয়েন্ট নাম্বার 4, আমাকে ভার্ব সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। যারা ইংলিশে একদমই দুর্বল, অনেকে বলেন আমি ভোকাবুলারি তেমন পারি না, কোন ভোকাবুলারি গুলো শিখবো? ভার্ব রিলেটেড ভোকাবুলারি। কেন শিখতে হবে সেটা আমি পরে বলছি। এরপর পয়েন্ট নাম্বার 5 হচ্ছে, আপনাকে টেন্স সম্পর্কে একটি কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। টেন্স এর সঠিক ব্যবহার জানতে হবে। পয়েন্ট নাম্বার 6, আপনাকে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব, পয়েন্ট নাম্বার 6 হচ্ছে এটি। তাহলে পয়েন্ট নাম্বার 5 কি বলছি? টেন্সের ব্যবহার জানতে হবে। পয়েন্ট নাম্বার 6, মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। যদি আপনি ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে চান, ধারাবাহিকভাবে গোছানো পদ্ধতিতে একদম শুরু থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যদি আপনি ডেভেলপ করতে চান। পয়েন্ট নাম্বার 7, দ্য লাস্ট টিপ ইজ we have to learn about voice. প্যাসিভ ভয়েস সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। অর্থাৎ প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। বাই সারা প্যাসিভের ব্যবহার আপনাকে শিখতে হবে। তাহলে পয়েন্ট নাম্বার 7 কি? প্যাসিভ ভয়েসের ব্যবহার জানতে হবে। এটা আপনারা একটু লিখে নিতে পারেন। তাহলে 1 নম্বর পয়েন্ট ছিল, আপনাকে সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যদি আপনি প্রফেশনালি ডেভেলপ করতে চান। 2 নম্বর পয়েন্ট, সেন্টেন্স কম্পোনেন্ট। 3 নম্বর পয়েন্ট, পার্টস অফ স্পিচ। 4 নম্বর পয়েন্ট, ভার্ব। পয়েন্ট নাম্বার 5 হচ্ছে
আপনাকে টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 6 হচ্ছে আপনাকে কি করতে হবে, মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। আর পয়েন্ট নাম্বার 7 আপনাকে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহারটি জানতে হবে। এই 7টি পয়েন্ট সম্পর্কে যদি কারো ক্লিয়ার কনসেপ্ট থাকে, আমি এতটুকু আপনাকে অ্যাসিওর করতে পারি, আপনি খুব কম সময়ের ভিতর ইংলিশ এক্সপার্ট হতে পারবেন, ফ্লুয়েন্ট হতে পারবেন। কেউ আপনাকে আটকাতে পারবে না। এবং এটা সত্যিকার অর্থে কাজে লাগে কিনা এখন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রত্যেকটা বিষয় আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ভালোভাবে দেখার চেষ্টা করবেন। ওকে, আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, জাস্ট ওয়েট এ মিনিট। ওকে, সো মনে রাখবেন, আমি দুটো স্ট্রাকচার নিয়ে কথা বলবো। ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমার প্রধানত জাস্ট দুইটা স্ট্রাকচারের ব্যবহার হয়। কি কি? স্ট্রাকচার নাম্বার 1, এটা হচ্ছে সাবজেক্ট। ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস, ফার্স্ট অফ অল ইউ নিড আ সাবজেক্ট। ইন দ্য প্লেস অফ সাবজেক্ট ইউ হ্যাভ টু পুট নাউন অর প্রোনাউন। এই সাবজেক্টের জায়গায় অ্যাজ আ পার্টস অফ স্পিচ আপনাকে নাউন অথবা প্রোনাউনের ব্যবহার করতে হয়। ওকে, এরপর হচ্ছে ভার্ব। প্রতিটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে সাবজেক্টের পরেই লাগবে ভার্ব, যেটা বাংলা বাক্যে হয় না। বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, বাট ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। এরপর এক্সটেনশন। এই এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ। অনেকেই আমরা বলি একটা সেন্টেন্স বা বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট অবজেক্ট না। আবারও বলছি, এক্সটেনশন। কারণ এই জায়গাটাতে আমার অবজেক্ট থাকতে পারে, এই জায়গাটাতে আমার কমপ্লিমেন্ট থাকতে পারে, এই জায়গাটাতে আমার অ্যাডভার্বিয়ালস ফ্রেজের ব্যবহার হতে পারে। এই যে স্ট্রাকচারটি আমি লিখলাম, প্রায় 90% ইংলিশ সেন্টেন্স তৈরি করার জন্য, বা 95% ইউ ক্যান সে, ইংলিশ সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয়। এটা আপনার খাতায় লিখে রাখতে পারেন। ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস, ফার্স্ট অফ অল ইউ নিড আ সাবজেক্ট। ইন দ্য প্লেস অফ সাবজেক্ট ইউ হ্যাভ টু ইউজ noun or pronoun. After that, we have to put verb, then extension. And in the place of extension, you need to use object, complement, or adverbials. Okay, then structure number 2, it or there, plus verb plus subject plus extension। এই যে একটা স্ট্রাকচার লিখলাম, ইট বা দেয়ার এর ব্যবহার 5% ইংলিশ সেন্টেন্স তৈরি করার জন্য বা কিছু পার্টিকুলার ক্ষেত্রে এই সেকেন্ড স্ট্রাকচারটি ব্যবহৃত হয়। অর্থাৎ এইটার উপর পার্টিকুলার একটা ক্লাস আছে, আমি তখন দেখাবো ইট বা দেয়ারের নির্দিষ্ট কিছু ব্যবহার। এইটা বাদে ইংলিশে অ্যাজ ইউজুয়াল ইন জেনারেলি যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে এই যে শুরুতে যে স্ট্রাকচারটি আমি লিখলাম, এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয়ে থাকে। এখন এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমি সেন্টেন্স তৈরি করে থাকি, কিভাবে সেটা হয়ে থাকে আপনারা বোঝার চেষ্টা করেন। যারা ইংলিশে একদমই দুর্বল আছেন, যারা একদমই পারেন না, প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শিখতে চাচ্ছেন বেসিক থেকে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আর আবারও বলছি, আমার ক্লাস করতে গেলে একটু ধৈর্য রেখে ক্লাসগুলো করবেন, আপনি আপনার অ্যাকচুয়াল বেনিফিটটা পাবেন। আমি সেইভাবে ইন ডিটেলস সবকিছু বুঝিয়ে থাকি। দেখেন, সাবজেক্ট মানে কি, নাউন প্রোনাউন মানে কি জান, নাম অথবা সর্বনাম। অর্থাৎ একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে। একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। বুঝতে পারছেন? সার্কেল মানে কি? যেমন সাবজেক্ট হতে পারে আমি, অথবা আপনি, অথবা সে, অথবা তারা, অথবা রহিম, অথবা করিম। এই ধরনের নাম অথবা সর্বনাম একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট হয়। তার মানে আমরা বলতে পারি যে সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেল এর ভিতর থাকে। সাবজেক্টের পরেই প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের ভার্বের ব্যবহার হয়। কিসের ব্যবহার হয়? আবারও বলছি, ভার্বের ব্যবহার হয়। যেমন আই ইট, আমি খাই, সাবজেক্ট আর ভার্ব আমি বসালাম। এরপর আমি যদি বলি ইউ ডু, তুমি করো, আমি আরেকটা ভার্ব বসালাম। ভার্ব মানে কি? যেগুলো কাজ করা বোঝায়, যেগুলো অ্যাকশন দেয়। আমি যদি বলি হি ড্রাইভস, সে চালায়। এই যে ভার্বটা আমি এখানে লিখছি, বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে। শি ড্র, সে আঁকে। হ্যাঁ, শি ড্রস, সে আঁকে। দে গো, তারা যায়। দে গো, তারা যায়। রহিম স্পিক, রহিম বলে।
তাহলে এইভাবে এই যে সাবজেক্ট আর ভার্বটা কিন্তু আমরা যদি পাশাপাশি বসাই, বোঝার চেষ্টা করেন, সাবজেক্ট এবং ভার্ব যদি আমরা পাশাপাশি বসাই, অবজেক্ট বা এই যে জায়গাটা এক্সটেনশন, এটা অটোমেটিক্যালি চলে আসে। কি বললাম তাহলে? সাবজেক্টগুলো একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে, এই সাবজেক্টের পর ভার্বের ব্যবহার করতে পারলে অবজেক্ট বা এক্সটেনশন এটা অটোমেটিক্যালি চলে আসে। তাহলে আমাকে জানতে হবে কোনটা, আমার জানা দরকার কোনটা? ভোক্যাবুলারি বলতে কোনটা জানতে হবে? ভার্ব। মনে রাখবেন, যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট বা ধারণা থাকে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে। তাহলে আই ইট, আমি খাই, কি খাই? আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান বসান। এখানে আরো কিছু কথা আছে আমি বলবো। সো আই ইট রাইস, আমি ভাত খাই, এটা একটা কমপ্লিট সেন্টেন্স, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। এখন দেখেন, ইউ ডু, তুমি করো, কি করো? ইউ ডু দ্য ওয়ার্ক, আমি লিখে দিলাম একটা কিছু, তুমি কাজ করো। হি ড্রাইভস, সে চালায়, মানুষ চালায় কি? গাড়ি চালায়। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। সো সাবজেক্ট আর ভার্ব বসাতে পারলে বাকিটা অটোমেটিক্যালি চলে আসে, সিচুয়েশন অনুযায়ী চলে আসে। শি ড্রস, সে আঁকে, কি আঁকে? মানুষ আঁকে কি? শি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। হ্যাঁ, সে একটা ছবি আঁকে। দে গো, তারা যায়, মানুষ যায় কোথায়? দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। তো এইভাবে সাবজেক্ট আর ভার্ব বসালে বাকিটা অটোমেটিক্যালি চলে আসে। রহিম স্পিক্স, রহিম বলে, রহিম কি বলে? রহিম স্পিক্স ইংলিশ, রহিম ইংরেজি বলে। সো এইগুলো মনে করেন আমার প্রত্যেকটা কমপ্লিট সেন্টেন্স আমি তৈরি করলাম, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। আমি এখানে অবজেক্ট বলবো না। কেন অবজেক্ট বলবো না? এবার আমি এই কথাটাতে আপনাদের আসি। দেখেন, একটা সেন্টেন্সকে ভালোভাবে অ্যানালাইসিস করতে হয়। যেমন সাবজেক্ট কি? নাউন অথবা প্রোনাউন। প্রোনাউন মানে সর্বনাম, অর্থাৎ আই, উই, ইউ, হি, শি, দেই, এগুলো প্রোনাউন। এই যে রহিমটা লিখছি লাস্টে, এটা একটা নাউন। এরপর ভার্বগুলো বসালাম, এটা আপনারা বুঝতে পারছেন। এরপর দেখেন, এই যে অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, এবং অ্যাডভার্বিয়ালস কি, এইটা আপনাদের জানতে হবে। এইটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা কনসেপ্ট রাখতে হবে। প্রত্যেকেই মনোযোগ দিয়ে বোঝেন যে অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, এবং অ্যাডভার্বিয়ালস কি। মনে রাখবেন, কোনো সেন্টেন্স বা বাক্যের ভার্বকে যদি হোয়াট এবং হুম, অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে অবজেক্ট পাওয়া যায়। অবজেক্ট কিভাবে পাওয়া যায়? ভার্ব অবশ্যই বাক্যে থাকে। কোথায় থাকে? ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব থাকে। সেই ভার্বটিকে যদি হোয়াট অ্যান্ড হুম, অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়, তাহলে অবজেক্ট পাওয়া যায়। অবজেক্ট মূলত দুই প্রকার, আবারও বলছি। একটাকে বলে ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট, ভার্বকে হুম দ্বারা কোশ্চেন করলে এটা পাওয়া যায়। আরেকটি হচ্ছে বস্তুবাচক অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট, ভার্বকে হোয়াট দ্বারা কোশ্চেন করলে এটি পাওয়া যায়। যেমন আমি খাই, কি খাই? ভাত খাই, এটা একটা ডাইরেক্ট অবজেক্ট। কি করি? কি করো তুমি? কাজ করো। কি চালায়? গাড়ি চালায়। কি আঁকে? ছবি আঁকে। এইবার দেখেন, দে গো, তারা যায়। এইটাকে আপনি যদি বলেন কি যায়, কাকে যায়? স্কুল যায়, হবে? কি বা কাকে দিকে উত্তরটা মেলে এখানে? ভেবে দেখেন তো। দে গো, কি যায়? স্কুল, হবে? না। আমি যদি বলি কোথায় যায়, তাহলে স্কুলে যায়। অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কাকে? গৌকে। গৌকে যদি আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, এই যে টু স্কুল আসে না, আমার উত্তর মিলাতে পারি না, তাহলে এই টু স্কুল কোনো অবজেক্ট না। কি বললাম বলেন তো? টু স্কুল এখানে কোনো অবজেক্ট না। এইটাকে কি বলা হয় জানেন? এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস। অর্থাৎ ভার্বকে, এই যে ভার্বগুলোকে আমি তো কোশ্চেন করছি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর না পাওয়া যায়, তাহলে ভার্বকে প্রশ্ন করতে হয় হাউ, মানে কিভাবে, হোয়ার মানে কোথায়, ওয়েন মানে কখন, অ্যান্ড হোয়াই মানে কেন দ্বারা। এই WH ওয়ার্ড গুলো দ্বারা যদি কোনো ভার্বকে প্রশ্ন করা হয়, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়। অ্যাডভার্ব, অ্যাডভার্ব আবারও বলছি, হাউ দ্বারা কোশ্চেন করলে সেটাকে বলে অ্যাডভার্ব অফ ম্যানার। ওয়ার দ্বারা কোশ্চেন করলে সেটাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস। দে গো, তারা যায়। ওয়ার ডু দে গো, তারা কোথায় যায়? দে গো টু স্কুল, এটাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস। ওয়েন দ্বারা কোশ্চেন করলে অ্যাডভার্ব অফ টাইম। ওয়াই দ্বারা কোশ্চেন করলে অ্যাডভার্ব অফ রিজন, কারণ। হ্যাঁ, তাহলে এগুলো বুঝতে হবে যে কোনটা অ্যাডভার্ব কোনটা অবজেক্ট। কেন বুঝতে হয় জানেন? যে বাক্যের অবজেক্ট থাকে না, সে বাক্যের কখনো প্যাসিভ করা যায় না। যে বাক্যের অবজেক্ট থাকে না, সেই বাক্যের ভার্বটাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন এই গো একটা ইনট্রানজিটিভ ভার্ব। আপনাকে যদি এই দে গো টু স্কুল এই বাক্যটি কেউ দিয়ে বলে এটার প্যাসিভ ভয়েস করো, তো এটা কখনো করা সম্ভব না, যেহেতু এখানে অবজেক্ট নেই। তো
এই যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলো বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। তাহলে আমি কি বললাম? একটা বাক্যের ভার্বকে হোয়াট অ্যান্ড হুম দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়, হাউ, হোয়ার, ওয়েন, হোয়াই এগুলো দ্বারা কোশ্চেন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আরেকটা বিষয় আছে দেখেন, কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টটা কি জানেন? কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। এমন কোনো সেন্টেন্স বা বাক্য যার সাবজেক্টে যে থাকে, অবজেক্ট বা এক্সটেনশনে একই ব্যক্তি বা বস্তু থাকে। যেমন মনে করেন, মূলত বি ভার্বের সেন্টেন্স গুলো কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স হয়, মানে যে বাক্যে অ্যাম ইজ আর ওয়াজ এর মেইন ভার্ব হিসাবে বসে। যে বাক্যে অ্যাম ইজ আর ওয়াজ এর মেইন ভার্ব হিসাবে বসে। আবারও বলছি, রহিম ইজ আ ফার্মার। রহিম একজন কৃষক, মানে যে লোকটা রহিম সেই ফার্মার। যে ফার্মার সেই রহিম। যে ফার্মার সেই রহিম। অর্থাৎ সাবজেক্টে যে, অবজেক্টেও সেই ব্যক্তি বা বস্তুকে নিয়েই বলা হচ্ছে। হি ইজ আ ডক্টর। যে লোকটা হি, সেই ডক্টর। যে হি, সেই ডক্টর। আই অ্যাম আ টিচার। যে লোকটা আই, সেই টিচার। যে টিচার, সেই আই। এই বাক্যগুলোকে কখনো এরকম বড় করা যায় না। মানে এখানে এই অ্যাম ইজ আরটাই মেইন ভার্ব। সাবজেক্টে যে, অবজেক্টেও সে। সাবজেক্ট এবং এক্সটেনশনের ভিতরে একটা লিঙ্ক ক্রিয়েট করে। এই জন্য এই অ্যামিজার গুলোকে লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্বও বলা হয়। সেটা আরো বিস্তারিত আলোচনার বিষয়, সেটা পরে কথা বলবো। জাস্ট এতটুকু আগে বুঝে নেন যে অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, আর অ্যাডভার্বিয়াল কি। একটা বাক্যের ভার্বকে হোয়াট অ্যান্ড হুম দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই দ্বারা কোশ্চেন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। আর কোনো বাক্যে যদি অ্যাম, ইজ আর ওয়াজ এর মেইন ভার্ব হিসেবে বসে, অর্থাৎ এমন কোনো সেন্টেন্স থাকে যেখানে সাবজেক্টে যে আছে, এক্সটেনশনও সেই ব্যক্তি বা বস্তুটিই আছে বা তাকে নিয়েই কথা বলা হচ্ছে, সেইটাই মূলত কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টের বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। ঠিক আছে? সো আরেকটা বিষয় আমি একটু বলে রাখি আপনাদের। এই যে অ্যাডভার্বিয়াল, এই অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ফ্রি হ্যান্ড রাইটিং এর সব থেকে ইফেক্টিভ একটা টেকনিক বা স্ট্র্যাটেজি। এটা নিয়ে আমি আগেও আপনাদের সামনে হয়তো কথা বলেছি, আমি একবার একটু দেখাই দিই, কারণ অনেক নতুন স্টুডেন্ট আছেন। যেমন এই যে আই ইট রাইস, তাই না? আমরা যখন ইংলিশ সেন্টেন্স প্র্যাকটিস করি, আমরা সারা জীবন এরকম ছোট ছোট সেন্টেন্স প্র্যাকটিস করতে অভ্যস্ত। I eat rice, I don't eat rice, do I eat rice, don't I eat rice, he drives a car, he doesn't drive a car, they draw a picture, they go to school, him speak English। এরকম সেন্টেন্স প্র্যাকটিস করি। আমরা যখন স্পিকিং করতে যাই, আমাদের ভিতর ফ্লুয়েন্সি আসে না, ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যাই। একটি সেন্টেন্স বা বাক্যকে বড় করতে পারি না, লং করতে পারি না, বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারি না। এটার সব থেকে ইফেক্টিভ ওয়ে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করা, ভার্বকে ডাবল ইউএস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করা। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এবার ওই ইটকে আপনি যদি প্রশ্ন করেন যে হাউ ডু ইউ ইট রাইস, আপনি কিভাবে ভাত খান, হাউ দিয়ে কোশ্চেন করেন। এখন আমি যদি বলি আই ইট রাইস ভেরি স্লোলি, হ্যাঁ দেখেন আমার বাক্যটা কিন্তু একটু বড় হলো। বাক্যটা একটু বড় হলো। হ্যাঁ, এই এই ভেরি স্লোলিটাকে, স্লোলিটা ইটকে মডিফাই করছে, ভার্বকে। ওয়ার ডু ইউ ইট রাইস? অ্যাট মাই রুম। আমি আমার রুমে বসে ভাত খাই। আমার বাক্যটা আরো একটু বড় হলো। ওয়েন ডু ইউ ইট রাইস? আমি দিনে 3 বার ভাত খাই। আমি যদি বলি 3 টাইমস আ ডে, বাক্যটা আরো একটু বড় হলো। 3 টাইমস আ ডে। ওয়াই ডু ইউ ইট রাইস? আই ক্যান সে দ্যাট টু গেট, গেট মানে কি, পাওয়া। তাহলে টু গেট এনার্জি ইন মাই বডি, আমার শরীরে শক্তি পাওয়ার জন্য আমি ভাত খাই। তাহলে দেখেন এই বাক্যটা কতটুকু ছিল, রাইস পর্যন্ত। সেইখান থেকে এই বডি পর্যন্ত আনলাম কিভাবে, একটা বাক্যকে বড় করলাম অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে, ভার্বকে ডাবলি বেস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। এই ভেরি স্লোলিটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাট মাই রুমটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। 3 টাইমস আ ডে এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। টু গেট এনার্জি ইন মাই বডি এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে, আবারও বলছি, যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। আমার বাক্যটা কি ছিল? আই ইট রাইস, আই ট্রাইস ভেরি স্লোলি অ্যাট মাই রুম 3 টাইমস আ ডে টু গেট এনার্জি ইন মাই বডি। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। কিভাবে বড় করতে পারি? হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়? হি ড্রাইভ আ কার ভেরি কেয়ারফুলি, সে খুবই সতর্কতার সাথে গাড়ি চালায়। তো এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার যুক্ত শব্দগুলো মোস্ট অফ দ্য টাইম এলয় যুক্ত শব্দ হয়। ওকে, সে যে গাড়ি চালায়, সে কোথায় গাড়ি চালায়? অন দ্য বিজি রোড, আই ক্যান সে অন দ্য বিজি রোড, সে ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়। আমার আমার বাক্যটা কিন্তু আরেকটু বড় হলো, সে ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়। তাহলে কি বলতে পারি? হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি অন দ্য
বিজি রোড। সে যে কেয়ারফুলি ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়, সে কখন গাড়ি চালায়? ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায় গাড়ি চালায়। হ্যাঁ, এবার সে যে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়, সে কেন গাড়ি চালায়? টাকা আয় করার জন্য। টু আর্ন। আর্ন মানে কি? উপার্জন করা। টু আর্ন, উপার্জন করতে বা আয় করতে। অথবা এই টু প্লাস বিয়নের পরিবর্তে আপনি ফর আর্নিংও বলতে পারেন। ফর বসালে টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশনের পর ভার্ব থাকলে, ভার্ব রিলেটেড ওয়ার্ড থাকলে তার সাথে আইএনজি হয়। তো যাই হোক, টু আর্ন অর আই ক্যান সে ফর আর্নিং মানি। তো এই বাক্যটা কতটুকু ছিল? কার পর্যন্ত। কিভাবে বড় করলাম? অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। অর্থাৎ এই যে ড্রাইভটাকে কোশ্চেন করে করে কি দিয়ে? হাউ, হোয়ার, ওয়েন, হোয়াই। হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অন দ্য বিজি রোড, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য ইভিনিং, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম টু আর্ন মানি আর ফর আর্নিং মানি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। এটা ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ইফেক্টিভ কৌশল। এটা নিয়ে আমি নেক্সট ক্লাসে ইন ডিটেলসে কথা বলবো। আজকে এটা দেখাতে গেলে অন্যান্য বিষয়গুলো বাদ পড়ে যাবে। ওকে। সো যে কথাগুলো আমি বলছি এগুলো হচ্ছে ওয়ার্ডের ফাংশন। একটার সাথে আরেকটা ওয়ার্ড কিভাবে কানেক্টেড হয়, কিভাবে অর্গানাইজড হয়, কিভাবে ভার্বকে কোশ্চেন করে করে মডিফাই করা যায়। আমি যে বিষয়গুলো বলছি বা দেখাচ্ছি, আপনারা কি বুঝতে পারছেন? নতুন কোনো কিছু শিখতে পারছেন বা জানতে পারছেন? কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? আপনার ক্লাস অনেক সুন্দর। স্যার কথা শোনা যাচ্ছে স্যার। ও স্যার কিভাবে ভর্তি হবে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখেন আমি যেটা বোঝাই, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শেখানোর চেষ্টা করি, প্র্যাকটিক্যালি প্রত্যেকটা বিষয় বোঝানোর চেষ্টা করি। আপনারা যদি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন এবং লাস্ট পর্যন্ত থাকেন, আপনি বুঝতে পারবেন যে আপনার ডেভেলপমেন্ট, আপনার বেনিফিট কতটা হচ্ছে। আমি বেসিক গ্রামার, স্পোকেনের রুলস রেগুলেশন প্রত্যেকটা বিষয় নিয়েই কথা বলি, কিন্তু সেগুলোর প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইটা আমি করে থাকি। এই প্র্যাকটিক্যালি যে কোনো বিষয়কে অ্যাপ্লাই করতে না পারলে, প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্ট বা সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করতে না পারলে, কখনোই ভাষাটা প্র্যাকটিক্যালি শেখা যায় না। শেখার চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়ে আমরা ধরে রাখতে পারি না। এজন্যই অলওয়েজ ট্রাই টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিক্যালি। ওকে। সো এরপর যে কথাটি আমি আপনাদেরকে বলবো বা দেখাবো সেটি হচ্ছে, জাস্ট একটা মিনিট ওয়েট করেন। ওকে। সো এরপর যে বিষয়টা আমি দেখাবো আপনাদেরকে বা বলবো সেটি হচ্ছে স্পোকেন ইংলিশ। অর্থাৎ স্পোকেন ইংলিশটা কি? আমরা যারা ইংলিশে কথা বলতে চাই, আমরা যারা স্পিকিং করতে চাই, আমরা কেন স্পিকিং করতে পারি না? এই জায়গায় মূলত আমাদের প্রবলেমটা কোথায় হয়? কিসে? স্পিকিং করতে গেলে কোথায় আমরা প্রবলেম ফেস করি? আমরা কি আমাদের এই সমস্যাটা কি বুঝি বা জানি যে কথা বলতে পারি না? তো কেন পারি না? মূল কারণটা কি? এটা আমাদেরকে আগে বুঝতে হবে। আমরা যদি সমস্যা না ধরতে পারি, আমরা সমাধান কিভাবে করব? আপনি কথা বলতে যাচ্ছেন, আপনার একটার পর একটা ওয়ার্ড আপনার ব্রেনে আসছে না, একটার পর একটা সেন্টেন্স আপনি নিয়ে আসতে পারছেন না, টাইমিং এর ভুল করছেন, টেন্সের ভুল করছেন। কেন আমরা এই ভুলগুলো করে থাকি? এই ভুলগুলো করার কিছু কারণ আছে, কিছু রিজন আছে, যেটা আপনাকে জানতে হবে। সেই কারণগুলো কি? দেখেন, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমি বলছি আমাদের সাবজেক্ট লাগে, সাবজেক্টের পরেই ভার্ব লাগে। এই ভার্বের পরে যে অংশটা, সেটা সিচুয়েশন অনুযায়ী অটোমেটিক্যালি চলে আসে। বা সহজ কথায় আমি যদি বলি, আপনি যদি ভার্বকে ডাবল ডাবল ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করেন, কি দিয়ে? এই যে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, হোয়াট, হুম, এগুলো দ্বারা কোশ্চেন করলেই অবজেক্ট বা এক্সটেনশনের যে পার্টগুলো থাকে সেগুলো পাওয়া যায়। কঠিন কিছু না। তাহলে বলছি যে যারা ভোকাবুলারি ডেভেলপ করতে চান, ভোকাবুলারি বলতে ভার্বের ভোকাবুলারি শিখতে হবে, ভার্ব রিলেটেড ওয়ার্ড জানতে হবে। কারণ ভার্ব যদি ইউজ করতে না পারেন, আপনার কোনো সেন্টেন্সই হবে না। ঠিক আছে? ভার্ব লাগবে। এখন এই ভার্ব ফর্মের সাথে শিখতে হয়, যেটাকে বলে কনজুগেশন অফ ভার্ব। আমি আগেও আপনাদের পাঠিয়েছি, যারা এর আগে আমার ক্লাসগুলো করেছেন। আমি আপনাদের বলি, দেখেন, এই ভার্বগুলো মূলত দুই ভাবে হয়। একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব,
মানে যে ভার্বে দুইটা বা তিনটা ফর্ম সেম থাকে, এটা আমি আপনাদের আবারও পাঠিয়ে দিব, সেটাকে রেগুলার বা উইক ভার্ব বলে। আর একটা হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্ব, যার দুইটা বা তিনটা ফর্ম ডিফারেন্ট থাকে তাকে ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলে। অর্থাৎ এইখানে যে ভার্বগুলো আছে 200টি ভার্ব। আপনি ইমাজিন করবেন কিনা জানি না, বা বিশ্বাস করবেন কিনা জানি না, এই 200টি ভার্বের বাংলা অর্থ এবং তিনটা ফর্ম যদি আপনার জানা থাকে, মানে ফর্ম জানতে হবে, হোয়াট এভার ইউ থিঙ্ক, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। এইখানে যে ভার্বগুলো দেওয়া, এটা হচ্ছে মোস্ট ইউজফুল ভার্ব। বাছাইকৃত 200 ভার্ব আছে, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় হরহামেশা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি, বাট ইংলিশে প্রপার ওয়ার্ড মিনিং না জানার কারণে, ভার্বের ফর্ম না জানার কারণে মূলত আমরা ইংলিশে কথা বলতে পারি না। আমি এতটুকু বলতে পারি, এবং এটা কনফিডেন্টের সাথে বলতে পারি। এই 200টি ভার্ব সম্পর্কে যদি কারো কনসেপ্ট থাকে, প্রতিদিন 10টা করে পড়েন, আপনার অন্য কোনো ভোকাবুলারি পড়তে হয় না। কেন বলছি? সাবজেক্ট একটা সার্কেলের ভিতর থাকে, আই উই ইউ হি সি এগুলোই হবে। ভার্ব বসান, বাকিটা দেখেন অটোমেটিক্যালি চলে আসে। ল্যাঙ্গুয়েজটা শিখতে শিখতে বাকি বিষয়গুলো অটোমেটিক্যালি আপনি পারবেন। এবার আসি স্পোকেন ইংলিশটা কি, আমরা ইংলিশে কথা কেন বলতে পারি না। এতক্ষণ যে বিষয়টা দেখালাম, এটা তো রাইটিং এর একটা পার্ট, বা সেন্টেন্স কিভাবে অর্গানাইজড হয়, কিভাবে ফরম্যাট করতে হয় আমি দেখালাম। এখন স্পিকিংটা মূলত কি, আমরা কেন ইংলিশে কথা বলতে পারি না? আমরা যারা স্পোকেন ইংলিশটা শিখতে চাই, আপনি ইংলিশে কথা বলবেন, স্পিকিং করবেন, এখন আপনি কেন পারেন না? এইখানে সমস্যাটা কোথায় হয় দেখেন। এই যে বাক্যগুলো আমি এতক্ষণ লিখলাম, এগুলো তো আমি এইমাত্র লিখেছি আপনাদের সামনে। আমি যদি বলি এগুলো কোন টেন্সে লেখা আছে, যারা টেন্স চেনেন, জানেন বা বোঝেন, আপনি এক কথায় বলবেন যে স্যার এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? কারণ সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, ইট, ডু, ড্রাইভ, ড্র, গো, স্পিক, ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন কি, সংজ্ঞাটা কি? কোনো একটা কাজ রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, অ্যাজ ইউজুয়াল হয়, কেউ কোনো কাজ রেগুলার ওয়েতে করে থাকে, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট, সেটাই প্রেজেন্ট ইনডিফিনিট। মানে এই বাক্যগুলোর বাংলা অর্থ কি? আমি ভাত খাই, তুমি কাজ করো, সে গাড়ি চালায়, সে ছবি আঁকে, তারা স্কুলে যায়, রহিম ইংরেজি বলে। অর্থাৎ একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে বা প্রতিদিন হয়। কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালি কারোর সঙ্গে ইংলিশে কথা বলবেন, স্পিকিং করবেন, তখন এরকম একটা স্টেবল পজিশনে, আবারও আই রিপিট ইট, একটা স্টেবল পজিশনে কথাকে রেখে আপনি এগোতে পারবেন না। ভেবে দেখেন একটা সিচুয়েশন, একজনের সাথে আপনি কথা বলছেন, কনভারসেশন করছেন, বলছেন ভাই আপনি কোথায় যাচ্ছেন? সে বলছে আমি বাড়ি যাচ্ছি। আপনি কি আগামীকাল আমাদের বাড়িতে আসবেন? না, আমি আসতে পারবো না, আমার কিছু কাজ আছে। এই যে বললাম যে কোথায় যাচ্ছেন, আপনি কি আসবেন? তার মানে আমি কিন্তু এই কথাগুলো একটা টাইমে বলিনি, আমার টাইমের পরিবর্তন করতে হয়েছে। অর্থাৎ আপনি যখন প্র্যাকটিক্যালি ইংলিশে কনভারসেশন করবেন, ইংলিশে কমিউনিকেশন করবেন, একটা স্টেবল টাইমে কথাকে রেখে এগোতে পারবেন না। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর টাইম, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর থট, সেন্স। কিভাবে সেটাকে চেঞ্জ করবেন? বাই চেঞ্জিং দ্য ফর্মস অফ ভার্ব। ভার্বের ফর্মের চেঞ্জের মাধ্যমে এটা করা যায়, অ্যাকর্ডিং টু কারেক্ট স্ট্রাকচার অফ টেন্স। অর্থাৎ কি বললাম আমি? এই যে বাক্যগুলো লিখলাম, এই বাক্যগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাট আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমরা যখন কনভারসেশন করি বা কারোর সাথে ইংলিশে কথা বলি, বিভিন্ন টেন্স আমাকে মেনটেন করতে হয়, একটা দিয়ে কথা বলা যায় না। এই যখন বিভিন্ন টেন্স মেনটেন করে কথা বলতে যাই, সেই টেন্স অনুযায়ী সে ভার্বের যে অ্যাকচুয়াল ফর্ম, সেই ফর্মটা আমরা ইনস্ট্যান্টলি মুখে নিয়ে আসতে পারি না, ইনস্ট্যান্টলি ইউজ করতে পারি না। এজন্য ইংলিশে কথা বলতে পারি না। টাইম অনুযায়ী ভার্বের পরিবর্তন হয়, এই পরিবর্তনটা আমরা ইনস্ট্যান্টলি করতে পারি না। এইটা যদি আপনি করতে পারেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। যেমন মনে করেন, আমি এটা আগেও দেখিয়েছি, এ এবং বি, দুটো লোক, দুইজন কনভারসেশন করছে। ফর এক্সাম্পল দে আর টু ফ্রেন্ডস, তারা দুইজন বন্ধু, একটা বাসায় থাকে, একটা মেসে থাকে। এখন এ মনে করেন বাইরে থেকে বাসায় আসছে, এসে বি কে জিজ্ঞাসা করছে যে তুমি কি রাতে ভাত খেয়েছো? বাংলাটা কি বললাম? এ আর বি দুইজন একটা কনভারসেশন করছে। এ বাইরে থেকে বাসায় এসে বলছে তুমি কি রাতে ভাত খেয়েছো? ইংলিশটা কি? যে হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট। এটা কে বলছে? এ বলছে। কাকে বলছে? বি কে বলছে। এটা কোন টেন্সে লিখলাম আমি? যে তুমি কি খেয়েছো, করেছো, গিয়েছো, থেকেছো, দিয়েছো, নিয়েছো, এসেছো, খেয়েছো। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন কি? কোনো একটা কাজ হয়ে গেছে, খুব বেশিক্ষণ আগে হয়নি, রিসেন্টলি হয়েছে, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। সো হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট? বি বলছে যে আমি খাইনি। আই
যে টেন্সে কোশ্চেনটা হয়েছে সেই টেন্সে উত্তর দিতে হয় অলওয়েজ। আই হ্যাভ নট ইটেন রাইস অ্যাট নাইট, আমি রাতে খাইনি। এবার বি উল্টে আবার একে কোশ্চেন করছে, একে প্রশ্ন করছে যে তুমি কি এখন খাইতেছো? কি বলছে যে আর ইউ ইটিং রাইস নাও? অর্থাৎ বি আবার একে বলছে যে তুমি কি এখন ভাত খাচ্ছো বা ভাত খাইতেছো। এ বলছে যে আমি সকালে খেয়েছিলাম, এখন খাবো না। আমি সকালে ভাত খেয়েছিলাম, আই এট রাইস, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। করেছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম, দিয়েছিলাম, নিয়েছিলাম, এই কথাগুলো বলার জন্য সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। পাস্ট ফর্ম মানে ভি টু, ভি টু মানে প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম। আই এইট রাইস ইন দ্য মর্নিং, আমি সকালে খেয়েছিলাম, এখন খাবো না। আই উইল নট ইট রাইস নাও, আমি এখন ভাত খাবো না। এই যে দুইজনের ভিতর একটা কনভারসেশন করলাম, বোঝার চেষ্টা করেন, আমি আমার আর দরকার নেই লেখার। এই যে দুইজনের ভিতরে একটা কনভারসেশন আমি তৈরি করলাম, এই কনভারসেশনে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি প্রত্যেকটা বাক্যে, সেটা হচ্ছে ইট। ইট মানে কি? ইট মানে আমরা জানি খাওয়া। ইট শব্দের অর্থ কি? খাওয়া। কিন্তু যখন আমি দুইজনের ভিতরে একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন তৈরি করলাম, তখন এই ইট শব্দটাকে আপনি দেখেন কোথাও ইট রাখিনি। কোথাও আমি লিখেছি ই এ টি ই এন, ইটেন। কোথাও আমি লিখেছি ই এ টি আই এন জি, ইটিং। কি বললাম? যে কোথাও লিখেছি ইটেন, কোথাও লিখেছি ইটিং, কোথাও লিখেছি এ টি ই এইট, কোথাও লিখেছি উইল নট ইট বা উইল ইট, যাই বলি না কেন আমি। জাস্ট ইট কিন্তু কোথাও নেই, আপনি ভেবে দেখেন, জাস্ট ইট কোথাও নেই। তাহলে ইট মানে আমরা জানি খাওয়া, কিন্তু আমি যখন এই খাওয়া কথাটাকে একটা প্র্যাকটিক্যাল কনভারসেশনে নিচ্ছি, এই খাওয়া নিয়ে একজনের সাথে কথোপকথন করছি, তখন আমাকে টাইম অনুযায়ী এই যে খাওয়া অর্থাৎ ইট ভার্বের যে ফর্ম আছে সেই ফর্মের পরিবর্তন করতে হচ্ছে। এই পরিবর্তন যদি আপনি ইনস্ট্যান্টলি করতে পারেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। তাহলে আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমরা যখন কনভারসেশন করি, কারোর সাথে কমিউনিকেশন করি, বিভিন্ন টাইম মেনটেন করতে হয়। টাইম মানে কি? বিভিন্ন টেন্সে কথা বলতে হয়। টেন্স মানে হচ্ছে ভার্বের ফর্মের চেঞ্জ, অর্থাৎ এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্ব বসে কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। এই যে ভার্বের ফর্মের যে পরিবর্তন, এইটা আমরা আমাদের কনভারসেশন বা কমিউনিকেশনের টাইমে ইনস্ট্যান্টলি করতে পারি না। ইনস্ট্যান্টলি করতে না পারার কারণেই কথা বলতে পারি না। এই ছাড়া আর কোনো কারণ নেই ইংলিশে কথা বলতে না পারার। অর্থাৎ এই যে ভার্ব, এই ভার্বের টোটাল 5টি ফর্ম থাকে। আমাদের গতানুগতিক বইগুলোতে 3টি ফর্ম দেওয়া থাকে। ভি ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম, ভি টু মানে পাস্ট ফর্ম, ভি থ্রি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। বাকি দুটো ফর্ম থাকে না, এর কারণ হচ্ছে সেটা টেন্স শেখার সঙ্গে সঙ্গে জানা হয়ে যায়, বাট এদেরও দরকার আছে। এটা আমি পরের একটা ক্লাসে বলবো যে কোথায় দরকার। যেমন ভি ফোর বা এটাকে প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস ফর্ম বলে, আর ভি ফাইভ এটাকে বলে থার্ড পার্সন ফর্ম। যেমন ইট মানে খাওয়া, এই ভার্বের ভি টু হচ্ছে এ টি ই এইট, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ইটিং। আমরা ইংলিশ পারি না, মূলত এই বিষয়গুলো জানি না। আপনি যে কোনো ইংলিশ গ্রামার বই বের করেন, আপনি যে কোনো স্পোকেন ইংলিশের বই বের করেন, এই ভার্বের ফর্ম সব বইতে আপনি দেখবেন, বাট আমরা এটা গুরুত্ব দেই না। আমরা টেন্স পড়ি যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হলে পাস্ট ইনডিফিনিট টেন্স। আরে বাবা, আপনি তো সেই পাস্ট ফর্মটা কি এইটাই জানেন না, তো টেন্সের স্ট্রাকচার পরে কি হবে? টেন্সের স্ট্রাকচার কি দেখেন তো আপনি, এই দেখেন, এই হচ্ছে টেন্সের স্ট্রাকচার। দেখেন, এই যে টেন্স কয় প্রকার? 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকটা টেন্সের কয়টা ভাগ আছে? 4টা: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা? 3 এ 4 এ 12টা। এই 3 এ 4 এ 12টা স্ট্রাকচার মানে কি? একটা পার্টিকুলার ভার্বকে আপনি 12 ভাবে 12টা টাইমে 12টা সময় পরিবর্তন করতে পারবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে এইটাই। একটা কথাকে আপনি সর্বোচ্চ কত দিকে, কতভাবে, কতগুলো টাইমে মডিফাই করতে পারছেন, পরিবর্তন করতে পারছেন ইনস্ট্যান্টলি। তো যদি টেন্স জানা থাকে, এই যে ইট মানে খাওয়া, খাওয়া কথাটাকে আপনি সর্বোচ্চ 12 ভাবে 12 দিকে 12টা টাইমে বা সেন্স আপনি নিতে পারবেন। আমি খাই, আমি খেয়েছিলাম, আমি খাবো, আমি খাচ্ছি, খাচ্ছিলাম, খেতে থাকবো, সকাল থেকে খাচ্ছি, এইভাবে 12টা টাইম আপনি নিতে পারবেন। আই ইট, আই অ্যাম ইটিং, আই ওয়াজ ইটিং, আই উইল বি ইটিং, আই এইট, আই উইল ইট, আই হ্যাভ বিন ইটিং সিন্স মর্নিং। এইভাবে আপনি সর্বোচ্চ 12টা সেন্স বা টাইমে আপনি এটা নিতে পারবেন।
এই 12টা টাইম আপনার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে না। যেটাই হোক সেটা পরের কথা। কিন্তু এই যে টেন্সের যে 12টা স্ট্রাকচার, এই স্ট্রাকচার মূলত কি? 12টা জায়গায় ভার্বের ফর্মের চেঞ্জ। দেখেন এইগুলো হচ্ছে টেন্সের স্ট্রাকচার। তো প্রত্যেকটা টেন্সের প্রথমে সাবজেক্ট 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 সাবজেক্ট, লাস্টে দেখেন অবজেক্ট 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 অবজেক্ট। তাহলে পরিবর্তনটা কোথায়? কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা হয় ভিতরে ভার্বে। এই যে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। ভার্ব টু পাস্ট ইনডিফিনিট। উইল প্লাস ভার্ব ওয়ান ফিউচার ইনডিফিনিট। অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, মানে এটাকে ভার্ব ফোর বলা হয়। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো এইভাবে জাস্ট অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। আমরা যখন প্র্যাকটিক্যাল ইংলিশে স্পিকিং করতে যাই, ইনস্ট্যান্টলি সেই টাইম অনুযায়ী, যে টাইমে আমি কথা বলছি, ভার্বটাকে ইউজ করতে পারি না। এইটা যদি আপনি শিখতে পারেন, আপনাকে কেউ আটকাতে পারবে না ইংলিশে কথা বলা থেকে। অর্থাৎ আমি আপনাদের কিন্তু ভুলটা ধরিয়ে দিলাম যে কেন আমরা স্পিকিং করতে পারি না। স্পিকিং করতে না পারার মেইন রিজনটা কি, আমাদের প্রবলেমটা ঠিক কোথায় হয়, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। ইভেন আপনি ইমাজিন করতে পারবেন না, এখানে আপনার 300 জনের মতো এখনো লাইভ ক্লাস করছেন বা ক্লাসে আছেন। এই যে একটা বাক্য আমি লিখলাম না, আমি এই 300 জনকে আমি যদি আপনাকে এই এই কোশ্চেনটা জিজ্ঞাসা করতাম যে সে ভাত খেয়েছিল, বলেন তো ইংরেজি কি? আমি অ্যাসিওর করতে পারি গ্যারান্টি দিয়ে 70% স্টুডেন্ট সেটা পারতো না বা পারবে না। কারণ এটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি। আমার এক রিলেটিভস একটা পাবলিক ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট বয়, তার সিজিপিএ 3.75। সে ফার্স্ট বয় তার তার ডিপার্টমেন্টে। তাকে বলেছিলাম যে সে ভাত খেয়েছিল ইংরেজি কি, সে বলতে পারেনি। সে বলে হি ইটেন রাইস, হি হি ডিড ইট রাইস, হি ওয়াজ ইট রাইস, এরকম বলছিল। মানে সে জানে না যে ইটের পাস্ট ফর্ম ATE 8। এখানে আপনারা যারা আছেন আমি গ্যারান্টি দিতে পারি 70% স্টুডেন্ট এটা জানে না। এটার একটা কারণ আছে। সেটা কি জানেন? এই যে ভার্বের যে ফর্মগুলো না, এ দেখেন, এই যে 200টা ভার্বের ফর্ম, এই যে ভার্বের যে পাস্ট ফর্মটা দেখেন, ডু ডিড ডান, ড্র ডিউ ড্রন, ড্রিম ড্রেম ড্রেমড, ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক, ড্রাইভ ড্রোভ ড্রিভেন। এই যে ভার্বের যে পাস্ট ফর্ম মানে V2, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে, অন্য কোথাও বসে না। ভার্বের যে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মটা, এটা জাস্ট ভোকাবুলারি শেখার সঙ্গে সঙ্গে মানুষ এটা শিখে নিতে পারে। আবার ভার্বের যে পাস্ট পার্টিসিপল মানে V3 যেটা, মানে এই যে ড্রিভেন, ড্রন, ডান, এই ফর্মগুলো আবার সবার পরিচিত থাকে। কেন থাকে জানেন? এগুলো হচ্ছে পারফেক্ট টেন্সে ব্যবহার হয়, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ এর পর। ইভেন প্যাসিভ ভয়েসের সমস্ত স্ট্রাকচারে যে টেন্সই হোক না কেন, মেইন ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল বসে। ইভেন এই যে পাস্ট পার্টিসিপল ফর্মটা বাক্যে অ্যাজেক্টিভ হিসাবেও বসে থাকে অনেক সময়। মানে এই প্রেজেন্ট ফর্ম যেটা, এটা শব্দ অর্থ বা ভোকাবুলারি শিখতে শিখতে শেখা হয়ে যায়। পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা, এটা এটার ব্যবহার টেন্সে অনেক বেশি, মানে পারফেক্ট টেন্স গুলোতে হয়, প্যাসিভে হয়, আবার ভোকাবুলারি হিসাবে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়। কিন্তু এই যে V2 যেটা, ডিড, ড্রিউ, ড্রেমড, ড্রাঙ্ক, ড্রোভ, এই যে ফর্মগুলো, এটা শুধু পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে থাকে, অন্য কোথাও ব্যবহার হয় না। এই জন্য এই ফর্মটা অনেকেই প্র্যাকটিস করে না, প্র্যাকটিসে থাকে না, আনফ্যামিলিয়ার লাগে অনেকের কাছে। কিন্তু এই পাস্ট টেন্সের ব্যবহার আবার স্পোকেন ইংলিশ, কনভারসেশন, কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক বেশি হয়ে থাকে। এই জন্য এটা সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। মানে আমি আপনাদের বলতে পারি যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, সব থেকে ডিফিকাল্ট বা হার্ড যদি হয় সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অন্য কোনোটা না 12টার ভিতর। এবং এদের এদের ব্যবহারও বেশি। কিন্তু আমরা এটা প্র্যাকটিস করি না, বা আমরা এই ফর্মটা সম্পর্কে অতটা অবগত নই যারা ইংলিশ সেন্টেন্স শিখি বা প্র্যাকটিস করি। হ্যাঁ, তো এই কনসেপ্ট গুলো দিচ্ছি, এই কথাগুলো আপনাদের বলছি, এর জন্য তো টাকা নিচ্ছি না। আপনি একটা পেইড কোর্সের 10টা ক্লাস করবেন আর আমার একটা ফ্রি ক্লাস করে যাবেন। যদি বেটার কিছু না পান তখন আপনি বলবেন। কেন এত কনফিডেন্টের সাথে বলি জানেন? কারণ আমি যাদেরকে শেখাই, যাদেরকে পড়াই, আমার মনের ভিতর থেকে যা কিছু আসে আমি সেভাবে সবকিছু দিয়ে অনেক পরিশ্রম করে পড়ানোর বা শেখানোর চেষ্টা করি। এর কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্র্যাকটিক্যালি শিখতে হয়। এখানে এইটা প্লাস এটা প্লাস এটা, এই যে হাজারো স্ট্রাকচার হয়, এগুলো শিখে রাখেন ওইগুলো শিখে রাখেন না। আপনাকে জানতে হবে যে আমি পারছি না কেন, ওয়াই, কারণটা কি, আমার সমস্যাটা কোথায় হচ্ছে। আমি সেই সমস্যাটা আপনাদের ধরিয়ে দিচ্ছি। সমস্যাটা না ধরলে তো আপনি বুঝতে পারবেন না। এই যে আমরা বলি আমি স্পোকেন ইংলিশ শিখবো, স্পোকেনের একটা কোর্স করব। স্পোকেন, স্পোকেন কি? এই ভার্বের ফর্মের চেঞ্জ, সাবজেক্ট প্লাস ভার্বের অমুক ফর্ম তমুক ফর্ম, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এইটাই। তো এই ফর্ম যদি আপনি না জানেন, আপনি কিভাবে ইংরেজি শিখবেন বলেন? টোটাল 5টা ফর্ম থাকে।
তিনটা না। এই পাঁচটা ফর্ম সম্পর্কে কনসেপ্ট রাখার প্রয়োজন আছে। এগুলো কেন রাখতে হবে সেটাও আমি বলবো। তাহলে স্পোকেন ইংলিশটা কি, বা ইংলিশে কেন কথা বলতে পারি না, এতটুকু কি আমি আপনাদেরকে একটু বোঝাতে পারলাম বা কনসেপ্ট দিতে পারলাম? আমরা যখন ইংলিশে কনভারসেশন বা কমিউনিকেশন করতে যাই, আমাদের টাইম অনুযায়ী, মানে আমরা তো একটা স্টেবল টাইমে কথা রেখে বলতে পারি না, বিভিন্ন টাইমে একটা কথাকে বলতে হয়, অর্থাৎ সময়ের পরিবর্তন করতে হয়। এই সময়ের পরিবর্তন অনুযায়ী আমরা ভার্বের ফর্মটাকে ইনস্ট্যান্টলি ইউজ করতে পারি না সঠিক টেন্স ধরে। এর জন্যই কথা বলতে পারি না। আমার কথা কি সবাই বুঝতে পারছেন আমি কি বলছি? যে রিজনটা কি কথা বলতে না পারার, স্পিকিং করতে না পারার? যে কথাটা বুঝতে পেরেছি, আপনার পিডিএফটা আমাদেরকে দিবেন ঠিক প্লিজ। আছে, পিডিএফ দিব। তো তো দেখেন, এই এই ভুল, মানে এই জায়গাটা কেউ ধরায় দেয় না যে কেন আমি পারি না। এটা ধরতে হবে, এটা আপনাকে জানতে হবে। এটা গেল এক নম্বর বিষয়। আচ্ছা, জাস্ট ওয়েট। এটা গেল এক নম্বর বিষয়। এরপর দেখেন আমি কি বলছি, কোথায় গেল, কোথায় লিখছিলাম, এইখানে। তাহলে টেন্সটা মূলত কি? টেন্স শিখি আমরা, টেন্স টেন্স কিছুই না। আগে ভার্ব শিখতে হবে। আমার পেইড কোর্সে যারা স্টুডেন্ট থাকে, এই ভার্বের ফর্মগুলো আগে ডেভেলপ করায়, খাতায় লেখায়, তারপর ইংরেজি শেখানো শুরু করে, এবং এগুলো গল্পের মাধ্যমে শেখা যায়। এই ভোকাবুলারিগুলো একবার আমি আপনাদেরকে পড়াবো, আপনি আর কখনো ভুলবেন না। প্র্যাকটিক্যালি সেন্টেন্স তৈরি করি, সেই সেন্টেন্সটাকে গল্প তৈরি করি, এখান থেকে আমি দেখাবো আপনাদের পর। তাহলে যে কথাটা বলছিলাম, মনে করেন, হি ড্রাইভস আ কার, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে সে একটা গাড়ি চালায়। এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমি কথার পরিবর্তন করব। আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, পরিবর্তনটা কোথায় জানেন? জাস্ট হি ড্রোভ এ কার। ড্রাইভের পাস্ট ফর্ম ব্যবহার করলেই কথা পাস্ট টেন্সে চলে আসছে। সে গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ এ কার। তাহলে সাবজেক্ট হি, অবজেক্ট এ কার, কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হচ্ছে? ভিতরে, ভার্বের ফর্মে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। তাহলে এই যে ড্রাইভ মানে চালানো, এই চালানো কথাটাকে আমি কতগুলো ওয়েতে, কত ভাবে, কত দিকে, কতগুলো টাইমে নিতে পারি বা বলতে পারি। অলরেডি 7টা টাইম আমার হয়ে গেছে। এইভাবে যদি টেন্স জানা থাকে, সর্বোচ্চ 12 ভাবে একটা কথাকে আমি পরিবর্তন করতে পারবো। এই হ্যাজের জায়গায় হ্যাড দিলে পাস্ট পারফেক্ট হয়ে যায়, উইল হ্যাভ দিলে ফিউচার পারফেক্ট হয়ে যায়। সো এইভাবে হয়। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা কি জানেন? টেন্সের স্ট্রাকচার হচ্ছে 12টা, মানে একটা পার্টিকুলার ভার্বকে সর্বোচ্চ 12 ভাবে আপনি ব্যবহার করতে পারবেন। এই 12টা টেন্সের স্ট্রাকচার মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্স প্রকাশ করতে যথেষ্ট নয়। আপনার মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্স প্রকাশ করার জন্য টেন্স এর পাশাপাশি আপনাকে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার, যারা আলাদা ক্যাটাগরির কিছু সেন্টেন্স ক্রিয়েট করে, কিছু সেন্স দিয়ে থাকে, কিছু অর্থ প্রকাশ করে থাকে। Modal verb mainly expresses the possibility, probability, ability, obligation, request, permission, suggestion in the sentences. অনুরোধ, অনুমতি, বা এই যে অনুমান, এগুলো মূলত প্রকাশ করে থাকে এই মডাল বা সেমি মডাল ভার্ব। টোটাল 9টি মেইন মডাল আছে, আরো 9টির মতো সেমি মডাল আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। প্রায় 18টির মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে। যদি আপনি এই 18টি মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার জানেন, তাহলে 18 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন একটা পার্টিকুলার মেইন ভার্ব দিয়ে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, মাস্ট, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, গোয়িং টু, সাপোজ টু। এগুলো হচ্ছে মূলত মডাল বা সেমি মডাল ভার্ব। অর্থাৎ আমি যদি, মডাল ভার্বের একটা সুবিধা হচ্ছে, আমাদের টেন্সের স্ট্রাকচারে যেমন এক একটা টেন্সে এক এক ধরনের মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হচ্ছে, কোথাও ড্রাইভস বসছে, কোথাও ড্রোভ বসছে, কোথাও ড্রাইভিং বসছে। কিন্তু মডাল ভার্বের ক্ষেত্রে মেইন ভার্বটা কখনো চেঞ্জ হয় না। যে মডালই হোক, ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মডালটা অলওয়েজ বেস ফর্মে থাকে বা রুট ফর্মে থাকে। যেমন আমি যদি বলি হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হ্যাঁ, অর্থাৎ মানে টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না, বিধায় মডেল শিখতে হয়, মনে রাখবেন এটা। মনে করেন আমি বলছি সে গাড়ি চালায়, হি ড্রাইভস এ কার, সে চালিয়েছিল, হি ড্রোভ এ কার, সে চালাবে, হি উইল ড্রাইভ আ কার। আমি যদি আপনাকে বলি সে গাড়ি চালাইতো, কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট দিয়ে বলবেন? হি ড্রোভ এ কার মানে তো চালিয়েছিল, চালাইতো বা চালাতো, চালাতে অভ্যস্ত ছিল।
আপনাকে উড বা ইউজ টু ভার্বের ব্যবহার করতে হবে। আমি যদি বলি তার আজ গাড়ি চালানোর কথা, কোন টেন্স দিয়ে বলবেন? এই কথাগুলো টেন্স দিয়ে বলা যায় না। আমি যদি বলি তাকে আজ গাড়িটা চালাতে হবে, কি ভাবছেন, ফিউচার টেন্স? না। ফিউচার টেন্স কি? হি উইল ড্রাইভ, এর মানে সে গাড়ি চালাবে। কিন্তু তাকে গাড়িটা চালাইতে হবে, এটা আপনি টেন্স দিয়ে বলতে পারবেন না। মানে টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাব প্রকাশের জন্য টেন্স এর পাশাপাশি মডাল, সেমি মডালের ব্যবহার জানতে হয়। এই জন্য হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। হি নিডস টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো প্রয়োজন বা দরকার। হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালানোর সাহস করে। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে যাচ্ছে। হ্যাঁ, এগুলোর প্রত্যেকটা ডিটেলস ব্যবহার আছে, আমি বলবো। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হ্যাজ টু মানে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। দেখছেন কি লিখছি? সাবজেক্ট কি? হি। অবজেক্ট কি? এ কার। কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় করতে হয়? ভিতরে ভার্বের ফর্মে। হ্যাঁ, অর্থাৎ এই যে ড্রাইভ মানে চালানো, এটাকে কতগুলো ওয়েতে, কত ফর্মে, কত ভাবে, কত দিকে নিতে পারেন বা বলতে পারেন। এইটা যে যত বেশি টাইমে নিতে পারবে, যে যত বেশি ইনস্ট্যান্টলি ইউজ করতে পারবে, সে তত দ্রুত ইংলিশ এক্সপার্ট হতে পারবে। অর্থাৎ 12টা টেন্স প্লাস 18টা মডাল, সেমি মডাল, টোটাল স্ট্রাকচার হচ্ছে 30টা। কি বলছি? 12টা টেন্স প্লাস 18টা মডেল, সেমি মডেল, টোটাল স্ট্রাকচার হচ্ছে 30টা। এই 30টা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের অথেন্টিক স্ট্রাকচার ফর স্পিকিং। অনেকেই বলে স্পোকেন শেখার জন্য 100টা স্ট্রাকচার, 150টা স্ট্রাকচার, 66টা স্ট্রাকচার, নাথিং। আপনি যদি এই মেইন বিষয়টুকু, একদম ফান্ডামেন্টাল থিংসটা বুঝে রাখেন, যে টেন্স জানতে হবে, মডেল, সেমি মডেল জানতে হবে, তাহলে কি হবে? আপনি যেটাই বাংলায় ভাবেন না কেন, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, আমি 1 নম্বর পয়েন্ট কি বলছি, আপনাকে ভোকাবুলারি বলতে ভার্ব রিলেটেড ভোকাবুলারি জানতে হবে, বা ভার্বের ফর্ম জানতে হবে, এটাকে কনজুগেশন অফ ভার্ব বলে। কারণ আপনি কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন, কালের পরিবর্তনের জন্য ভার্ব শেখা লাগবে। 2 নম্বর পয়েন্ট, টেন্স জানতে হবে। টেন্স দিয়ে মনের সব ভাব প্রকাশ করা যায় না। এর জন্য বলছি যে মনের সেন্সটাকে আরো ব্রডেন্স করার জন্য মডাল অ্যান্ড সেমি মডাল ভার্বের ব্যবহার জানতে হবে। একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি এই ভাষায় কি আছে। আরেকটা বিষয় হচ্ছে প্যাসিভ ভয়েস জানতে হবে। প্যাসিভ ভয়েস নিয়ে আমি একটা আলাদা ক্লাস নিব, আমি তখন বলবো। তারপরে আজকে একটু ধারণা দিই। প্রথমে তো আমি বললাম 7টি পয়েন্টের কথা। এই 7টি পয়েন্ট থেকে এই 4টি পয়েন্টকে আমি স্পেসিফিকলি বলছি শুধু স্পোকেনের জন্য। যদি এই 4টি পয়েন্ট সম্পর্কে আপনার কনসেপ্ট থাকে, কেউ আপনাকে আটকাতে পারবে না, আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। আমার পেইড কোর্সের প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এইভাবে ধরে ধরে শিখিয়ে থাকি। পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি জানেন? এখানে আমি আপনাদের শেখাচ্ছি, দেখাচ্ছি, পড়াচ্ছি, আপনারা দেখছেন, শিখছেন, অনেক ইনফরমেশন দিচ্ছে, আপনারা নিচ্ছেন। এই ক্লাসগুলো সবার জন্য উন্মুক্ত থাকে। এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়। এখান থেকে আমি আপনার কোনো ফিডব্যাক নিচ্ছি না বা নিতে পারছি না, আপনাকে কোনো হোম টাস্ক দিতে পারছি না। পেইড কোর্সের বেনিফিট হচ্ছে সেখানে টু ওয়ে কমিউনিকেশন হয়। কম স্টুডেন্টস থাকে, তাদের কাছ থেকে আমি হোম টাস্ক গুলো নিতে পারি, তাদেরকে স্পিকিং করাই, প্রেজেন্টেশন দেয়, তারা কথা বলে, ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে সেখানে প্র্যাকটিস করে, যে হোমওয়ার্ক গুলো দিই সেটা সাবমিট করে, সেখানে ভুল হলে আবার ধরাই দেই। যেমন আমার 77তম ব্যাচ, দেখেন, আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যাই, আপনাদের সব দেখাই দিচ্ছি। এই যে 77তম ব্যাচ, ওদের আজ 50টা সেন্টেন্স ট্রান্সলেশন দিয়েছি। আগামীকাল রাত 9টায় ওদের এই সেন্টেন্স ট্রান্সলেশন গুলো আমি সলভ করে দিব। এই যে এটা হচ্ছে আমার 77 ব্যাচের পড়া। এর আগে গত ক্লাসে তাদের কাছ থেকে, এই দেখেন, আমি স্পিকিং টেস্ট নিয়েছিলাম। বাট আমি আপনাদের দেখাই দিই, এটা হয়তো আপনারা শুনতে পারবেন না এখান থেকে, বাট আপনারা 1 মিনিট দেখলে বুঝতে পারবেন। এই দেখেন, এই জায়গাটাতে, এই যে এখানে তারা স্পিকিং করছে, প্রত্যেকটা স্টুডেন্ট দেখেন, এই যে ওদের এই সাবটাইটেল এখানে ভেসে উঠছে, তারা স্পিকিং করছে। তো এই যে তারা স্পিকিং করছে, তারা আমাকে ফিডব্যাক দিচ্ছে, প্রত্যেকটা স্টুডেন্ট এখানে যারা প্রেজেন্টেশন রেডি করছে বা তৈরি করছে, তারা কথা বলছে। ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আপনাকে কথা বলতে হবে, একটা ভাষা আপনি শিখছেন। তো আপনি যদি কথা না বলেন, আপনার মুখ দিয়ে যদি আপনি কথা বের না করেন, আপনি কখনোই এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন না। ইউ হ্যাভ টু স্পিক। হ্যাঁ, আপনি কথা বলতে না পারলে কখনোই এই ভাষাটা ডেভেলপ করতে পারবেন না। আপনাকে আমি আবারও বলছি, জাস্ট ওয়েট।
তো আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে। তো পেইড কোর্সের বেনিফিট হচ্ছে এইটা, সেটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন থাকে। তারা স্পিকিং করে, তারা কথা বলে, তারা ফিডব্যাক দেয়, হোম টাস্ক দেয়, সেখানে ভুল হলে আমি ধরাই দিই। বাট এই ফ্রি ক্লাসগুলো কি, এখানে আমি আমার ইফোর্টের কোনো কমতি রাখি না। এখানে আমি আপনাকে চিনি না, এক একজন এক এক টাইমে আসছেন যাচ্ছেন, জানি না কে কতটা গুরুত্ব দিচ্ছেন আমার ক্লাসগুলোকে। বাট যে কোনো জায়গা থেকে আপনি অনলাইন হোক অফলাইন হোক একটা পেইড কোর্স, যারা অনেকেই আছেন বিভিন্ন জায়গায় পেইড কোর্স করেন, টাকা দিয়ে ক্লাস করেন, সেই ক্লাসগুলোর সাথে আমার এই ফ্রি ক্লাসগুলো কম্পেয়ার করবেন। এর জন্য তারা আমি কোনো টাকা নিচ্ছি না, এই যে ক্লাসগুলো নিচ্ছি। যদি বেটার কিছু না পান তখন বলবেন। আচ্ছা, যাই হোক, তো পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্যটা কি আমি আপনাদের বললাম। আরো অনেক কিছু আছে, পরে আরো জানতে পারবেন। তো আমি একটু প্যাসিভ ভয়েস নিয়ে 1 মিনিট একটু ধারণা দেই বা কনসেপ্ট আপনাদেরকে দিই। প্যাসিভ ভয়েসটা হচ্ছে, দেখেন, মনে করেন আমি আপনাদের ক্লাস নিব। এখন ক্লাস নেওয়ার আগে আমি যদি নোটিশ দেই, বা আমার পেইড কোর্সের স্টুডেন্টদের আমি এইভাবে নোটিশ দেই যে আজ রাত 10টায় আমি আপনাদের ক্লাস নিব, ইংলিশে কিভাবে বলি, যে আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. মানে বিষয়টা কি জানেন, এই যে আহ, আমি বলছি না যে 30টা সেন্টেন্স হয়, 12টা টেন্স, 18টা মরাল সেমি মরাল, এই 30টা সেন্টেন্সেরই একটা রিভার্স স্ট্রাকচার আছে, 30টা স্ট্রাকচারেরই একটা রিভার্স উল্টা একটা স্ট্রাকচার আছে, সেটা আপনাকে জানতে হবে। এটাই হচ্ছে প্যাসিভ। তো প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার কি, দেখেন, আমি যদি বলি যে আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, এইভাবে আমি একটা নোটিশ দিলাম, এটা কোন টেন্স? আমি যদি আপনাদেরকে বলি, যারা টেন্স চেনেন বা জানেন, আপনি এক কথায় বলবেন যে স্যার এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। কিন্তু দেখেন, নোটিশটা এইভাবে না দিয়ে, আমার গ্রুপে আরো অ্যাডমিন আছে, আমি অন্য কেউ যদি নোটিশটা এইভাবে দেয় যে আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে, এটার ইংলিশ কি? আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে, কে নিবে বা না নিবে এটা মেনশন করছে না, আমি না নিয়ে অন্য একটা টিচার নিতে পারে, তখন আপনি কিভাবে কথা বলবেন? ভেবে দেখেন তো, পারবেন? অনেকেই এই গ্রুপে জয়েন করছেন, অনেকে বলছেন না, এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়? ক্লাস কি এখন হচ্ছে? আজকের ক্লাস কখন শুরু হবে? আপনি কি বলছেন? এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়? ক্লাস কি হচ্ছে? আজকের ক্লাস কখন শুরু? আপনি ফোকাস করছেন কার উপর? ক্লাসের উপর। কেন? আপনি তো আমাকে চেনেন না, আপনি তো আমাকে দেখেননি আগে কোনোদিন। এ তো আমি ক্লাসে জয়েন করছি তাই আমাকে এখন দেখছেন। অনেকে আসছেন দেখতে, দেখি কে কেমন ক্লাস নেয়, কিসের ক্লাস, নোটিশ দিছে, একটু ঘুরে দেখি, ঢুকে দেখি। অনেকে শিখতে আসছেন, যে যে কারণে আসেন না কেন। তো আগে তো আর দেখেননি, তাহলে আপনি তো বলছেন না, বলতে পারছেন না এটা যে আপনি কি ক্লাস নিবেন, আপনি কখন ক্লাস নিবেন, এটা কিন্তু বলছেন না। আপনি কি বলছেন? আজকে কি ক্লাস হচ্ছে? এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হয়? ক্লাস কখন হবে? ক্লাস কি শুরু হয়েছে? এই বাক্যগুলো আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারেন? একটা বাক্য করে দেখান তো, আপনি পারবেন না। বিশ্বাস করেন আপনি পারবেন না। এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হচ্ছে? ইংলিশে ট্রান্সলেট করেন তো। এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়? এখন কি এই গ্রুপে ক্লাস হচ্ছে? আপনি ট্রান্সলেট করে দেখেন, আপনি পারবেন না। বেঁধে যায় কেন জানেন? এগুলো প্যাসিভ। প্যাসিভ মানে এখানে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ, সাবজেক্ট নাই। কিন্তু এই প্যাসিভ রিলেটেড বাক্য আমরা বাংলায় আমাদের ডে টু ডে লাইফে প্রচুর ব্যবহার করে থাকি, কিন্তু ইংলিশে প্রপার প্র্যাকটিস না থাকার কারণে আমরা বলতে পারি না। এই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে, বাই ছাড়া প্যাসিভের ব্যবহার জানতে হবে, বাই দিয়ে না। যেমন আমি যদি বলি আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে, ইংলিশ কেমন জানেন? যে ইওর ক্লাস, সাবজেক্ট হচ্ছে ক্লাস, এখন ক্লাসের কি হাত পা আছে? ক্লাস কি নিজে নিজে শুরু হতে পারে? না। তাহলে এটা প্যাসিভ ভয়েস। কেউ একজন নিলে ক্লাসটা হবে, বাট কে নিবে সেটাকে মেনশন করা হচ্ছে না। এখানে কাজটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, সাবজেক্টের স্থানে নিয়ে আসা হয়েছে অবজেক্টটাকে, কর্মটাকে। ইউর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. টুডে। 10 p.m. টুডে এর বাংলা অর্থ হচ্ছে আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে। ইউর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. টুডে, এই যে উইল টেক, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। এই যে উইল বি টেকেন, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। এটা ফিউচার ইনডিফিনিট, প্যাসিভের স্ট্রাকচার। এইটা আপনাকে জানতে হবে। আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি, আপনারা ট্রান্সলেট করেন তো, যে আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, কখন শুরু হবে বা নেওয়া হবে, ইংলিশে করে দেখান তো পারেন কিনা। আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট পারবে না। আমি একটা প্রতিষ্ঠানে ক্লাস নিতে গিয়েছিলাম, সেখানে মুন্সিগঞ্জে একসাথে 1200 স্টুডেন্টস প্লাস 53 জনের মতো টিচার্স সেখানে ক্লাস করেছিল। বড় হল মাঠে, আমি মেইন ইনস্ট্রাক্টর ছিলাম 6 দিনের ইংলিশ অলিম্পিয়াডে। এই কোশ্চেনটা জিজ্ঞাসা করছিলাম যে আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, এই বাক্যটা ইংলিশে ট্রান্সলেট করেন তো। একজনও পারেনি। এটার মেইন রিজন হচ্ছে প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে। আমি যদি বলি আই ইট রাইস, প্যাসিভ করেন তো, আপনি পারবেন যে রাইস ইজ ইটেন বাই মি। কিন্তু
এই যে কথাটা বললাম, আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, দেখুন আপনারা অনেকেই হয়তো এর ভিতরে করার চেষ্টা করছেন, বাট আমার সাথে মিলাই দেখেন মেলে কিনা। এটা হচ্ছে এরকম হবে যে ওয়েন, আগে ডাব্লিউ এইচ ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব উইল, এরপর হচ্ছে সাবজেক্ট আওয়ার ক্লাস, এরপর হচ্ছে বি, এরপর হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল টেকেন, এরপর হচ্ছে টুডে। এই যে সেন্সটা, এই যে স্ট্রাকচারটা, এই যে অর্ডারটা আমি মেনটেন করলাম। ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে, ওয়েন ডাব্লিউ এইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস টেকেন প্লাস টুডে। ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে এর মানে হচ্ছে আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে। ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে। এখন এইটা তো আমি বললাম, এটা কতজন ইনস্ট্যান্টলি বলতে পারে বাংলা ভেবে ইংলিশে? কতজনের মুখের উপর থাকে? বুকে হাত দিয়ে বলেন। পারবেন না। এটা হয় না। এটা কেন হয় না, কেন পারি না? আমাদের প্র্যাকটিসে নেই। এই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যাপারটা শিখতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা নিজেরাও জানি না যে আমরা প্যাসিভ পারি না। আমি যদি বলি আপনি প্যাসিভ ভয়েস পারেন, আপনি বলেন স্যার আমি পারি। যেমন হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে, আর লেটার ইজ রিটেন বাই হিম, খুব সহজে প্যাসিভ পারি। কিন্তু প্র্যাকটিক্যালি যদি একটা সেন্টেন্স ধরি, আপনি পারবেন না। তো এই জায়গাটাতেই হচ্ছে আমাদের প্রবলেমটা হয়। এই প্যাসিভ ভয়েসের উপর আলাদা ক্লাস আছে, আমি দেখাবো। এবং বাই সারা প্যাসিভের ব্যবহার শিখতে হবে, প্র্যাকটিক্যালি ডিরেক্ট ব্যবহার শিখতে হবে। এটা আপনারা মনে রাখেন। এই যে কথাগুলো বললাম, আপনারা কি কোনো কথা বুঝতে পারছেন, বা কোনো কিছু শিখতে পারছেন, বা নিতে পারছেন আমি কি বললাম? এই ল্যাঙ্গুয়েজটা কি? আপনার ক্লাসটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, কোন কোন জায়গা থেকে শুরু করতে হবে? নতুন কিছু শিখেছি। হ্যাঁ, কিভাবে ডেভেলপ করতে হবে না? আমি রিয়েল ক্লাসটা ভালো লেগেছে। আমি আমি এইটাই দেখানোর চেষ্টা করেছি যে আমরা পারি না কেন, এটা আমরা নিজেরাও জানি না। এইটা খুঁজে বের করতে হবে যে why can't we speak in English. ওকে, সো বিষয়টা স্যার হচ্ছে এই। পিডিএফটা হ্যাঁ, I will provide you PDF file as well as recorded class. Don't worry about that. ভালো। আমি দিব পিডিএফ ফাইল, রেকর্ডেড ক্লাস দিব, আমি দুটোই দিব, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে মেইন বিষয়। এইভাবে এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে হয়। এবং এখানে যে যে সেশনগুলো আছে, যেমন প্রনাউন্সিয়েশনের ডেভেলপমেন্ট আছে, এটার উপর অনেক বিস্তারিত ক্লাস আছে, আমি দেখাবো। আর আমি ভার্বের ফর্ম নিয়ে আরেকটু কথা বলছি। আর তার আগে আমি বলে রাখি, এর আগে যারা আমার এই ফ্রি সেশনগুলো করেছেন, প্রথম থেকে করতে পারেননি, এখানে ধারাবাহিকভাবে করেন। বাট আগে যারা করেছেন, কিন্তু পেইড ব্যাচে যারা ভর্তি হতে পারেননি মাঝের দিকে চলে যাওয়ার কারণে বা আপনার টাকা পয়সার সমস্যার কারণে, এটা বারবার অনেকে ইনবক্সে নক করবেন, এই জন্য আমি এখানে জানিয়ে দিলে একসাথে সবার জানা হয়ে যাবে। অনেকে পেইড কোর্সের কথা শুনলে ভয় পায়, ভাবে কি এবার কি না কি বলবে, টাকা পয়সা চাবে নাকি দেখে। আরে ভাই না, এ তো আপনি ফ্রি ক্লাস করছেন, এর জন্য তো টাকা দিচ্ছেন না। আমার পেইড কোর্স যারা করার তারা এমনিতেই করে, সিঙ্গাপুর, হংকং, দুবাই, ইউএসএ, ইউকে, অনেক পার্সোনাল স্টুডেন্ট আছে, অনেক 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 স্টুডেন্ট আছে, ক্লাস করে রেগুলার, হইতে আসে যায়। এটা নিয়ে কোনো সমস্যা নাই। মেইন বিষয় হচ্ছে, দেখেন, আমি পেইড কোর্সের কথা বলছি। এটা অনেকে মনে করবে যে ওরে বাবা এখন মনে হয় টাকা চাবে, কি করবে না। আমি আপনাদের তো ফ্রি ক্লাস নিলাম, লং টাইম ধরে ক্লাস নিলাম, দেখাচ্ছি আমার পেইড কোর্সে কি থাকে, স্টুডেন্টদের কিভাবে পড়াই। আপনাকে তো আমি কোর্স করতে বলছি না। কিন্তু যারা করতে চায় তারা করবে, যারা করবে না, তারা যদি আইডিয়াটা নিতে পারে যে এই লোকটা তার পেইড কোর্সের স্টুডেন্টদের কিভাবে পড়ায়, কিভাবে শেখায়, সেখানে টেকনিকটা কি, সেখানে কোন কোন টপিকগুলো আছে, এটা যদি আপনি জানতে পারেন, আপনার কোর্স করার দরকার নেই, আপনার কাছে টাকা নেই, সমস্যা, দরকার নেই টাকা দিয়ে ক্লাস করার। আপনি নিজের মতো করে ডেভেলপ করেও কিন্তু করতে পারেন। অর্থাৎ শেখার বা জানার আগ্রহটা থাকতে হয়, ধৈর্যটা রাখতে হয়। তো যাই হোক, যেটা বলছি, আমি আমি যা বলি ওপেনলি বলি, এখানে লুকোচুরির কোনো কিছুই নাই। কেউ ফ্রিতে আপনাকে সারা জীবন পড়াবে না, পড়ায় না, দেখায় না। কিন্তু আমি যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, এটা যদি আপনি রেগুলারিটি মেনটেন করেন, থাকেন, আপনি ডেভেলপ করতে পারবেন। এতটুকু আমি বলতে পারি, আমি সেভাবেই অনেক ডিটেলসে পড়িয়ে থাকি। আর পেইড কোর্সে যারা আসতে চান, যদি কেউ মনে করেন আমি ইংলিশ একদম এক্সপার্ট হতে চাই, ফ্লুয়েন্ট হতে চাই, এরকমটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, আমি একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে ডেভেলপ করতে চাই, তারা আসতে পারেন। এটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন, যেটা এটার বেনিফিট। এবং এই পেইড কোর্সটা আমি আবারও বলছি, এটা হচ্ছে এই মাসের 8 তারিখ থেকে শুরু হবে, 8 জানুয়ারি 2026। ওকে, পেইড কোর্স হচ্ছে 3 মাসের কোর্স। এটা 2,000 টাকা কোর্স ফি। ইভেন আমি এই সুযোগটাও দিয়ে থাকি, যদি কেউ একসাথে না দিতে পারে 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস করতে পারবে। এবং এখানে 1 ঘন্টা ক্লাস টাইম থাকবে, রাত 10টা থেকে 11টা। আগামী 8 তারিখ থেকে শুরু হবে। এবং এটার ক্লাস টাইম হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি,
শুক্র, সপ্তাহে 4 দিন গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড এবং পিডিএফ ফাইল পাবেন। কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, ফ্রিল্যান্সার, ইমিগ্রান্ট, যারা প্রবাসী আছেন, যারা হাউস ওয়াইফ আছেন, এই সেইভাবেই কোর্সটা ডিজাইন করা। এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবং পেইড কোর্সের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা ব্যাচে 30 জন স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচে রাতেই হয়, কারণ আমি আমার ফ্রি টাইম বা লেজার টাইম, আমার অফলাইনে কোনো ব্যাচ বা প্রতিষ্ঠান নেই, অনলাইনে আমি আমার ফ্রি টাইম বা লেজার টাইমে এই ক্লাসগুলো নিয়ে থাকি। তো রাত 10টাতেই নতুন ব্যাচের ক্লাস শুরু হবে আগামী 8 তারিখ থেকে। ক্লাস শেষে রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে, অর্থাৎ কেউ যদি কোনো ক্লাস মিস করে পরবর্তীতে দেখে নিতে পারবে। আর এই ক্লাসগুলো একদম বেসিক থেকে যারা একদমই দুর্বল তারাও করতে পারবেন, এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব। বেসিক গ্রামার, স্পোকেন, রাইটিং, রিডিং প্রত্যেকটা বিষয় এখানে থাকবে। পেইড কোর্সের টোটাল 70টা ক্লাস, হিউজ ক্লাস, যেটা কোনো টিচার কোনো কোর্স আপনি দিবে না, আপনি পাবেন না। হয়তো পেতে পারেন 10 মিনিট 5 মিনিট এর রেকর্ডেড ক্লাস বা কন্টেন্ট, কিন্তু আমার এগুলো প্রত্যেকটা লাইভ ক্লাস আমি নিব। প্রত্যেকটা লাইভ ক্লাস লং টাইম ধরে এরকম 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকে, এবং ক্লাস শেষে রেকর্ড পিডিএফ ফাইল পাবেন। এবং এটা আমার 77তম ব্যাচ এখন রানিং। নতুন ব্যাচ যেটা, সেটা 78তম ব্যাচ শুরু হবে আগামী 8 তারিখ থেকে। এবং এখানে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস করতে পারবেন, গোছানো পদ্ধতিতে এগোতে পারবেন। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ায়, ভিত্তিটা ডেভেলপমেন্ট হয়। অর্থাৎ আপনি নিজের মতো করে একটা সেন্টেন্স লিখতে পারেন বা বলতে পারেন। আমি যদি শুধু স্পোকেন করাই, যদি বলি এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন, তাহলে হয় কি, আমি যতটুকু শেখাবো ততটুকুর ভিতরে আপনি সীমাবদ্ধ থাকবেন। নতুন কিছু করতে গেলে কনফিউশন ফেস করবেন। বাট বেসিক গ্রামারটা প্র্যাকটিক্যালি যদি আপনি শিখতে পারেন, আপনার ক্রিয়েটিভ ডেভেলপমেন্টটা আসবে। নিজের মতো করে একটা সিবি, প্যারাগ্রাফ, রিপোর্ট, ব্লগ লিখতে পারবেন। হ্যাঁ, একটা ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দিতে পারবেন, যে কোনো ভাইবা ফেস করতে পারবেন কনফিডেন্টলি। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর। ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে এখান থেকে পাবেন। আই মিন, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। তার জন্য যা কিছু লাগে, টেন্স, মডাল, সেমি মডাল, এই যেগুলো নিয়ে কথা বললাম, সবই শিখতে পারবেন। এরপর 40 থেকে 50 নম্বর ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস হবে। 10টি মাস্টার্স ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস থাকবে। এই ফ্রি ক্লাসের ভিতরে আমি দেখাবো দুই একটা ক্লাস থাকবে, যে ক্লাসগুলো যারা রাইটিং এক্সপার্ট হতে চান, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট যারা দিবেন, যাদের রাইটিং রিলেটেড কোশ্চেন থাকে, ট্রান্সলেশন রিলেটেড প্রবলেমগুলো আছে, এগুলো সলভ হয়ে যাবে এখান থেকে। এরপর 50 থেকে 70 নম্বর লাস্টের ক্লাসগুলো থাকবে আপনার ওরাল ডেভেলপমেন্টের জন্য। অনেক টিচার কোর্স করায়, কোর্সের একটা নির্দিষ্ট কন্টেন্ট থাকে, অনেক স্টুডেন্ট কোর্স করে। কোর্স কমপ্লিট করলে কি আপনি ইংলিশে কথা বলতে পারবেন? আপনি তো শিখছেন, টিচার শেখালো, আপনি শিখলেন, কিন্তু আপনার আউটপুটটা কোথায়? আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনাকে স্পিকিং করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। তার জন্য লাস্টের ক্লাসগুলো 20টা ক্লাস থাকবে কনভারসেশন, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন। আইএলটিএস কিউ কার্ড সার্টেইন টপিকের উপর কোশ্চেন এবং অ্যান্সার থাকবে। অ্যান্সার অ্যানালাইসিস করে দিব, যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোথায় ফ্রেজের ব্যবহার, ক্লজের ব্যবহার, কোথায় কন্ডিশনাল সেন্টেন্স, রিলেটিভ প্রোনাউন আছে। আপনি যখন স্পিকিং করবেন, এই কোশ্চেনের এগেইনস্টে যখন অ্যান্সার তৈরি করবেন, সেটা কিভাবে করবেন, কিভাবে প্রাফেস করতে পারলে এটাকে আরো অ্যাডভান্স করা যায়, এগুলো নিয়ে আমি কথা বলবো। এবং আপনি প্রতিদিন স্পিকিং করবেন প্লাস কনভারসেশন সলভ করবেন। এইভাবে যদি আমি করাই, আপনি কেন পারবেন না? বেসিক গ্রামার, স্পোকেন, রাইটিং, দেন কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন। উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এতটুকু আমি বলতে পারি। যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, আহ, আমি ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শিখতে চাই, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নিজের নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আপনি আসতে পারেন, আপনি ব্যর্থ হবেন না। 8 তারিখ থেকে শুরু হবে, সিট খুব বেশি না। যদি কেউ ভর্তি হতে চান আপনারা হতে পারেন। 2,000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবারে দিয়ে দিবেন, কোনো ঝামেলা থাকবে না। যারা পারবেন না, 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন। এই সুযোগটা আমি রাখি, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। সো এখানে বিকাশ, নগদ বা রকেট, ইভেন যারা ইন্ডিয়া থেকে আছেন তারা গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাস করতে পারবেন। আর আমার সাথে যে কোনো প্রয়োজনে পিডিএফ ফাইল নিতে বা ক্লাস রেকর্ড নিতে, যে কোনো প্রয়োজনে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন: 01997356957, 01938689196। আর তার আগে ঘোষণা দিয়ে রাখি, আগামীকালও সেম টাইম রাত 10টায় আপনাদের সেকেন্ড ফ্রি লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। যারা ভর্তি হবেন, এই দুইটা নাম্বারেই বিকাশ আছে, আপনারা সেন্ড মানি করে লাস্ট ডিজিটটা, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, লাস্ট ডিজিটটা জানালে বা একটা স্ক্রিনশট দিলে আমি আপনাদের পেইড কোর্সের প্রাইভেট যে গ্রুপ আছে সেখানে অ্যাড করে নিব। 8 তারিখ থেকে একদম নতুন ব্যাচ শুরু থেকে ক্লাস শুরু করতে পারবেন। এবং আপনাদের এরকম একটা আইডি কার্ড দিব, এখানে একদম ফর্মাল ওয়েতে সবকিছু হবে। আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। যেহেতু অনলাইনে ক্লাস করছেন, ইন কেস যদি কোনো প্রবলেম হয়, হোয়াটসঅ্যাপটা ব্যান হয়ে যায়, ইভেন আপনার ফোনটা যদি হারিয়ে যায়, এই আইডি কার্ড দিলে আপনি এটা প্রিন্ট করে
করে রাখবেন। এটা আমাকে দেখালে পরবর্তীতে যে কোনো নতুন ব্যাচ আপনাকে অ্যাড করে নিব। আর এটা 3 মাসের কোর্স। যদি 3 মাসের ভিতর এক্সপার্ট হতে না পারেন, আপনি যত দিন টাইম লাগে আপনি টাইম পাবেন, আলাদা কোনো টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। 2,000 টাকার ভিতরে আপনি যদি ক্লাস মিস করে ফেলেন, একটা ব্যাচ শেষ হয়ে যায়, আপনি সেখানে শিখতে পারলেন না, আমি আপনাকে নতুন যে ব্যাচ শুরু হবে সেখানে যুক্ত করে নিব। তার জন্য আলাদা কোনো টাকা আপনাকে দিতে হবে না। এই 2,000 টাকার ভিতরেই যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে চান, আপনি হতে পারবেন, থাকতে পারবেন, মানে যতদিন না পর্যন্ত হতে পারেন। এতটুকু আমি আপনাকে বলে রাখলাম। এবং প্রত্যেকটা ক্লাস প্র্যাকটিক্যালি হবে। আমার লেখা 2টা বই আছে, একটা ভোকাবুলারির উপর, এটা 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 সবগুলো কবে বিক্রি হয়ে গেছে, হার্ড কপি নাই। নতুন করে দিয়েছি আবার পাবলিকেশনে। আর এইটা হচ্ছে আপনারা নিতে পারবেন, এটা হচ্ছে মেইন বই, অর্থাৎ কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে বেসিক গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, রাইটিং, ভোকাবুলারি সবকিছু আছে। অর্থাৎ এই বইটাতে 100+ মোস্ট ইফেক্টিভ স্পোকেন রুলস আছে। এই বইটাতে দেখেন বেসিক গ্রামারের পাশাপাশি স্পোকেন ইংলিশ, বা এই যে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম না, এটা সব কিছু এই শুরুর চ্যাপ্টারে আছে এই বইয়ের। হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, এটা অনেক বড় একটা বই। এরপর বেসিক কনসেপ্ট অফ ইংলিশ প্রোনাউন্সিয়েশন অ্যান্ড 50 কমন রুলস অফ প্রোনাউন্সিয়েশন। প্রায় 400 পেজের একটা বই। এটার প্রাইস হচ্ছে 500 টাকা, ডেলিভারি চার্জ 120 টাকা। এটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন অর্ডার করে, ইভেন বই হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারবেন। আহ, আমার ওয়েবসাইট আছে, আমি লিংক দিয়ে দিব গ্রুপে, সেখান থেকে আপনারা এই বইটা আরো বিস্তারিতভাবে দেখতে পারবেন। এই বইটাতে টেন্স এর প্র্যাকটিক্যাল ব্যবহারগুলো দেওয়া আছে। এই যে মডাল সেমি মডেলের কথা বলছি, দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ। 16 থেকে 24 এতগুলো চ্যাপ্টারে সবই মডাল এবং সেমি মডেলের উপর এই বইটাতে দেওয়া। এরপর দেখেন এই বইটাতে কিছু অ্যাডভান্স গ্রামারও আছে। এই যে প্যাসিভ ভয়েসের যে প্র্যাকটিক্যাল ব্যবহারের কথা বলছি, পজিটিভ ভার্ব, কন্ডিশনাল, যাই হোক। এরপর মেইন যে জায়গাটা অর্থাৎ প্র্যাকটিক্যাল স্পোকেনের যে জায়গাটা, এই বইটাতে 100+ স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার আছে। মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি ফর স্পোকেন ইংলিশ অ্যান্ড 500+ মোস্ট ইউজফুল অ্যাডভান্স ভোকাবুলারি আছে। এই বইটাতে 100+ আইএলটিএস কিউ কার্ড টপিক উইথ অ্যান্সার, এই যে চ্যাপ্টার 36 আমার যেটা আছে, এইটা দিয়ে মানুষ একটা বই তৈরি করে 200-300 টাকা বিক্রি করে। আইএলটিএস স্পিকিং এর বই, যেটা আমার একটা চ্যাপ্টারে আছে। 100+ ইংলিশ টু বাংলা অ্যান্ড ইংলিশ টু ইংলিশ কনভারসেশন আছে। 10+ রিডিং স্টোরি আছে। এরপর রাইটিং এর যে পার্ট গুলো, অ্যাপ্লিকেশন বা লেটার, সিবি, কমপ্লিটিং স্টোরি, কম্পোজিশন, প্যারাগ্রাফ রাইটিং এর যে ফাংশন গুলো, সেগুলো সবই দেওয়া আছে। তো যাই হোক, এটা এটা খুবই ইফেক্টিভ। এটা আপনারা তো অনেক বই পড়ছেন, অনেক টিচারের বই কিনছেন, এটা এটা নেওয়া লাগবে না। আপনি ক্লাসগুলো করেন, দেখেন, আপনি বুঝতে পারবেন। বাট আপনাদের জানিয়ে রাখলাম, এটা আপনার একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে। সো যাই হোক, এটা হচ্ছে মেইন বিষয়। বইটা আপনি পেইড কোর্সে, আর অনেকে মনে করতে পারে পেইড কোর্সে আসলে আমার বই ফ্রি দিবে কিনা। নো, এই বইটা আপনি ফ্রি ক্লাস করেন বা পেইড কোর্স করেন, এটা আপনাকে আলাদাভাবে পারচেস করতে হবে। আর আমার মেইন কোর্স ফি হচ্ছে 2,000 টাকা। এই 2,000 টাকার ভিতরে এটা 3 মাসের কোর্স। 3 মাসের ভিতরে আপনি এক্সপার্ট হতে পারবেন যদি রেগুলার ক্লাস করেন। যদি এর থেকে বেশি সময় লাগে সেটা আপনি পাবেন, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। আর এই বইটা আলাদাভাবে পারচেস করতে হবে। এই বইয়ের যে টাকাটা, লভ্যাংশের টাকা আমি নেই না। এটা একটা সোশ্যাল অর্গানাইজেশনে যায়। এখানে দেখেন লেখা আছে স্পিক ইংলিশ উইথ সোনামুখ। এটা একটা সামাজিক সংগঠন। এখানে দরিদ্র ছেলে মেয়েদের পড়ালেখার কল্যাণে বাংলাদেশের একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, সিনিয়র এএসপি ছিলেন, পুলিশ সুপার, তিনি একটা অর্গানাইজেশন আছে তার, সেখানে আমাকে একবার ডাকছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ক্লাস নেওয়ার জন্য, ইংলিশ অলিম্পিয়াডে। তো তারা আমাকে যে ভালোবাসা, যে সম্মান দিয়েছিল, সেখান থেকে আমি তাদেরকে উদ্দেশ্য করে এই বইটা লিখছিলাম। তারপর এই বইটা প্রায় এখন বিশ্বের 39টা দেশে চলে গেছে। বিভিন্ন প্রবাসী বাঙালিরা এই বইটা নিয়েছে, প্রতিদিনই যাচ্ছে। তো এই বইয়ের লভ্যাংশের টাকাটা সেখানে চলে যায়। এই বইটা আপনারা নিলে, এটা লাস্টের পেজগুলোতে সবই দেওয়া আছে, তাদের ছবি, তাদের বিষয়গুলো। এটা এটা আমি তাদেরকে ঘোষণা দিয়েছিলাম। তো এটার টাকা আমি নেই না। তো এই জন্য এই বইটা আমি ফ্রিতেও দেই না, আমি আবারও বলে রাখলাম। আহ এটার আহ, আপনি ফ্রি কোর্স করেন বা পেইড কোর্স করেন, যদি কেউ নেন, আমি কাউকে এটা জোরও করি না। এটা নিলে হয় কি, একটা গোছানো পদ্ধতিতে সবকিছু পাওয়া যায়, এখানে আছে, আমি দিয়েছি। আমারই লাইভ ক্লাস করছেন, আমার হাতে লেখার বই, যদি নিতে পারেন ইট উইল বি বেটার ফর ইউ। সো এটা আপনাকে পারচেস করতে হবে। এটা হচ্ছে মেইন কথা, আলাদাভাবে যদি আপনি নেন। আর যদি বই না নিতে চান, দরকার নেই, আমি প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ক্লাস পিডিএফ ফাইল দিব। এর জন্য আলাদা কোনো টাকা পয়সা লাগবে না। এটা আপনারা যদি মনে করেন যে আমি পিডিএফ দেখে ডেভেলপ করতে পারবো, কভার করতে পারবো, সমস্যা নাই। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো যারা কোর্স করতে চান জানাবেন। আর আগামীকাল সেম টাইমে আপনারা সেকেন্ড ফ্রি লাইভ ক্লাসে
জয়েন করবেন। আর এই ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।